সাইবার সিকিউরিটি ফিল্ডটা একটু ভিন্ন ভিন্ন রকম ভাবে মানে আগাবে। যেমন আমরা ভবিষ্যতে হয়তো কাজ করব যে এআই সিকিউরিটি নিয়ে কাজ করব, বা ক্লাউড সিকিউরিটি নিয়ে বর্তমানে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ক্লাউড সিকিউরিটি। যার ফলে ভাই মানে আমি কেরিয়ারের যে একটা স্কোপ দেখতেছি, সেজন্য আমি এই ফিল্ডে আসার চেষ্টা করছি। ওকে, গ্রেট। তার মানে কি আসলে বর্তমান যুগ যেটা তথ্য প্রযুক্তি বা ডিজিটাল যুগে, এখন সবকিছু আসলে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে কন্ডাক্ট করি, যে কোনো প্রতিষ্ঠান, ব্যাংক, যে কোনো সেক্টর আর কি। তো এর ফলে কিন্তু সাইবার অ্যাটাকার যারা আছে, হ্যাকার যারা আছে, তারা সবসময় আসলে সুযোগ খুঁজতে থাকে এবং অ্যাটাক করার থাকে যে কখন অ্যাটাক করে আপনার প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ডাটা বা আপনার সিস্টেমটাকে কম্প্রোমাইজ করে ফেলতে হবে আর কি। তো এই জন্য আমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রোটেকশন দিতে হবে, যাতে হ্যাকারের কাছ থেকে আমাদের সিস্টেমটা, আমাদের আইটি সিস্টেমটা, ডিজিটাল প্ল্যাটফর্মটা যেন সিকিউর থাকে। এটা দিতে গেলে আমাদের অবশ্যই স্কিল থাকতে হবে, আমাদের নলেজ থাকতে হবে, আদারওয়াইজ তো আমাদের হবে না। ঠিক আছে, তো সেটা একটা পার্ট হলো ডিফেন্সিভ সিকিউরিটি। তো বাইরের অ্যাটাক থেকে আমার সিস্টেমটাকে, আমার প্রতিষ্ঠানটাকে প্রোটেক্ট করার জন্য আমার ডিফেন্সিভ সিকিউরিটিটা আমাকে ইনিশিয়াল করতে হবে। ওকে, আমি যদি আরেকজনের সাথে একটু পরিচয় হই, সুদীপ্ত, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি আহ, ভাইয়া, শুনতে কেমন আছেন? পাচ্ছি। জি ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন ভাইয়া। জি, আমার আমার নাম হচ্ছে সুদীপ্ত মণ্ডল। জি জি। আমি হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেছি, থার্ড ইয়ারে আছি বর্তমানে। ওকে ওকে ওকে। তো সাইবার সিকিউরিটি ফিল্ডে আমি আসলে আমার সেকেন্ড সেমিস্টার থেকে আছি বলতে গেলে, এখন সিক্স সেমিস্টার চলে। ওকে মাঝখানে একটা কোর্সও করছিলাম। আর হচ্ছে সক অ্যানালিস্ট নিয়ে মোটামুটি গত এক বছর ধরে পড়ালেখা করতেছি আর কি। ওকে। তো আপনার কাছে কেন মনে হলো যে সাইবার সিকিউরিটি আমার শেখা দরকার, বা বর্তমান যুগে সাইবার সিকিউরিটি মোস্ট ডিমান্ডেবল একটা পেশা হতে আহ পারে? ভাইয়া মেইনলি ইশতিয়াক ভাই যেটা বললো আর কি একটু আগে, মেইনলি ওইটাই যে বর্তমান যুগটা তো আসলে মানে সবকিছুই তো ডিজিটালাইজড, সবকিছুই তো হচ্ছে মানে ভালনারেবিলিটি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করাটা বেশি গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, মানে এখন সাইবার সিকিউরিটি ছাড়া আসলে আমাদের সিস্টেমটা কোনোভাবে প্রোটেক্ট করতে পারবো না। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সেটাই। যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, ডিজিটাল প্ল্যাটফর্ম হোক না কেন, সে ব্যাংকিং হ্যাঁ সেক্টর হোক, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আপনি গার্মেন্টস সেক্টর, যেখানে যান না কেন আমার আপনাকে সিকিউরিটি দিতেই হবে। আদারওয়াইজ আপনি হ্যাঁ আপনার হ্যাঁ, সেটাই। বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবেন না। আর এখানে ব্যাংক বলেন, তারপরে হসপিটাল বলেন, তারপরে হ্যাঁ, ইয়া বলেন, মানে ডাটা প্রাইভেসি যেটা বলে আর কি, ডাটার সিকিউরিটি। আর যেটা হলো এটা করতে গেলে আপনাকে এক্সপার্ট রিসোর্স লাগবে। এক্সপার্ট জি রিসোর্স জি, তা তো যত তৈরি অবশ্যই। হবে তত আপনি স্ট্রং হবে। তো এই জন্য আমাদের এই হ্যাঁ। সেক্টরগুলোতে কাজ করতে গেলে আমাকে স্কিল নিলে তখন আমি এই সেক্টরগুলোতে কাজ করতে পারবো। ওকে। আচ্ছা, আমি আর দুই দুই থেকে তিনজনের সাথে পরিচয় হবো, দুইজনের সাথে পরিচয় হবো। ফারিয়া মৌ, আপু শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি, কাইন্ডলি যদি আপনার পরিচয়টা একটু দিতেন, এখন আচ্ছা, কোথায় আছেন, কি নিয়ে কাজ আমি করতেছেন? ফারিয়া মো, বাট আমি হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, বাট আমি কাজ করছি কমিউনিকেশন সেক্টরে। আর রাইট নাও আমি একটা পিজিডি করতেছি সাইবার সিকিউরিটির উপর একটা পাবলিক ইউনিভার্সিটিতে। সো আমার বেটার একটা ক্যারিয়ার করার ইচ্ছা, বাইরের কাজ করার ইচ্ছা, দ্যাটস ওয়াই আর কি। মনে হলো যে একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার, দ্যাটস ইট। ওকে। আপু কেন মনে হলো যে আসলে সাইবার সিকিউরিটি আমাদের শেখা উচিত? আপনি সাইবার সিকিউরিটি তো ভাই এখন ডেফিনেটলি একটা বার্নিং ইস্যু আমাদের জন্য। আর আমার পড়াশোনার ফিল্ডে আসলে টেলিকমিউনিকেশন, সো এটা খুবই রেলিভেন্ট আমার সাথে। ওকে। তো এখন যেটা হলো আসলে সাইবার সিকিউরিটি যে আমাদের আইটি সেক্টর বা আইটি সেক্টরের লোকজন শিখবে এরকম না। হিউজ পরিমাণ নন আইটি পার্সন এই সেক্টরে আসলে কাজ করতেছে এবং ভালো জায়গায় জি আছে এখনো। বিভিন্ন জি আমাদের ভাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ব্যাংকের সিসও হয়ে গেছে, বা সিকিউরিটি হেড সিসও বলেন হ্যাঁ বা হ্যাঁ, আমাদের একজন ইনস্ট্রাক্টর আছেন যিনি ব্যাংকের সিসো। তো হ্যাঁ। উনিও আসলে খুব মোটিভেটিং যে কাজ করার স্কোপ আছে। আর আমার কাছে মনে হয়েছে মানে লেডি পার্টিসিপেশন এখানে খুবই কম। সো এটা একটা ভালো একটা ফিল্ড আর কি, মেয়েদের জন্য স্পেশালি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সবার জন্য। ওকে জি। গ্রেট। আচ্ছা, আরেকজনের সাথে পরিচয় হবো আমরা, শফিকুল ইসলাম। ভাই শুনতে পাচ্ছেন আমাদের? ইসলাম। শফিকুল ইসলাম ভাইয়া, আমরা একটু ক্যামেরাটা অফ করে দিই সবাই। শফিকুল ভাইয়া মনে হয়। মুস্তাফিজ হাসান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো।
আচ্ছা, রবিশঙ্কর ভাই শুনতে পাচ্ছেন? রবিশঙ্কর ভাইয়া। জি ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, আছি মোটামুটি। জি ভাই, একটু যে পরিচয়টা একটু দিতেন, বাট এবং সাইবার সিকিউরিটি ফিল্ডে আসলে ক্যারিয়ারটা কেমন হতে পারে, বা আপনার আসলে এই সেক্টরগুলোতে আমাদের কতটুকু অপরচুনিটি থাকতে পারে, বা কেন ইন্টারেস্টেড ফিল করছেন, কারণ এখানে জয়েন করছেন যেহেতু ইন্টারেস্ট ফিল করছেন বিদায়, জি ভাইয়া, এটা যদি একটু বলতেন আমার আমাদের। জি ভাই, আমার ফুল নাম হচ্ছে কি রবিশঙ্কর সরকার। আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কি যশোর। আমি হুম। ড্যাফোডিল থেকে 2023 সালে বেরোয়েছি, সিএসসি ডিপার্টমেন্ট থেকে। তো আমার হচ্ছে কি প্রজেক্ট ছিল হচ্ছে কি নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে। তো আমি অসুস্থ ছিলাম দীর্ঘদিন ধরে, তো ব্যাক পেইনের কারণে তো দেখলাম যে আসলে আইটিতে জব করতে হলে অন অন সাইট বা অন প্রিমিসেসে জব করতে হবে। তো আমি যদি, তো পরে গিয়ে দেখলাম যে যদি ডিমান্ডেবল কোনো ক্যারিয়ার ট্র্যাক করি, তো তাহলে দেখা যাবে যে সাইবার সিকিউরিটি ফিল্ডে গেলে মানে রিমোট জব হোক বা ফ্রিল্যান্সিং হোক, আমি আসলে মানে ঘরে বসেও বা কোথাও গিয়ে ঘুরতে গিয়েও আমি আমার ক্যারিয়ারটাকে আমি স্টেবল রাখতে পারবো। এবং সাইবার সিকিউরিটি তো আসলে তো ডিমান্ডেবল, দিন দিন তো এর চাহিদা আসলে বাড়তেই আছে অলরাইট। আর আমি হচ্ছে গিয়ে 1 বছরের বেশি হয়েছে এই ফিল্ডে আছি, মানে ট্রেনিং করতেছি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, কিন্তু আসলে প্রজেক্ট ওয়াইজ আমাদের কান্ট্রিতে আসলে কোনো কোর্স এই অবধি আমি পাইনি। এটা হচ্ছে কি আমার একটা দুঃখ, বুঝলেন? ওকে আর ওকে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল ওস্তাদ থেকে। ওকে ওকে গ্রেট। আচ্ছা, যেটা হলো আজকে ইনশাল্লাহ আই হোপ আমাদের এই কোর্সটা আসলে খুবই মানে পুরোই প্র্যাকটিক্যাল সেশন, কারণ আমাদের এই সেশনটা পুরো ইন্ডাস্ট্রি বেসড প্র্যাকটিক্যাল সেশন থাকবে আর কি, কারণ আমাদের যে মেন্টর উনি আসলে লিড দিচ্ছে সব সিস্টেমটাকে। উনি বিভিন্ন প্রজেক্ট করছে বিভিন্ন ব্যাংকে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, এছাড়া অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে। তো তার এক্সপিরিয়েন্সটা, প্র্যাকটিক্যাল নলেজটা শেয়ার করতে পারবে। তো এখানে হিউজ পরিমাণ প্রজেক্ট ল্যাব পাবেন আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আর কারো শেয়ার মানে ডিটেলসখন নিব না, আমরা এখন সরাসরি আমাদের ইসে চলে যাব, ওয়ার্কশপ প্ল্যাটফর্মে। ওকে, সামিয়া আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে আপু পাচ্ছি। শিওর দেন। আহ আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সেশনটি বেসিক্যালি সাইবার সিকিউরিটি নিয়ে, কিভাবে এই ফিল্ডে গ্রো করা যায়, দেন কিভাবে এখানে একটা স্টেবল ক্যারিয়ার করা যায়। তো আমাদের ইনস্টিটিউট হচ্ছে বিভিন্ন কোর্স প্রোভাইড করে থাকে। বেসিক্যালি আপনি জিরো লেভেল থেকে স্টার্ট করতে পারবেন, বিগিনার থেকে স্টার্ট করতে পারবেন। আর আপনাদের একটা প্র্যাকটিক্যাল সেশনও হবে যেখানে আপনার জব বা কারেন্ট যেমন ইন্ডাস্ট্রি কোথায় আছে এই ফিল্ডে ওটা জানবেন। তো আমাদের প্রোগ্রাম হচ্ছে বেসিক্যালি সাইবার সিকিউরিটি, তারপর এথিক্যাল হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি, পেনিট্রেশন টেস্টিং। যদি আপনারা এসব নিয়ে একটু জানেন তাহলে এইসব হচ্ছে বেসিক্যালি সাইবার সিকিউরিটির অনেক কোর একটা পার্ট। তারপর এর বাইরেও আরো কোর্স আছে যেমন গ্রাফিক ডিজাইনিং, ইউআই ইউএক্স। এগুলো তো আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং এর জন্য অনেক কাজে লাগে, বাসায় বসে ক্যারিয়ারের জন্য অনেক অনেক হেল্পফুল। তারপর আমরা এআই রিলেটেড কোর্সও করাই যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এইসব করানো হবে। এখন আমাদের আমাদেরকে কেন চুজ করবেন আপনারা, অবভিয়াসলি এটা একটা কোশ্চেন হতে পারে। তো আমি বলবো যে আপনার প্র্যাকটিক্যাল লার্নিং, তারপর রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট, ল্যাব, তারপর ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার। আমাদের আজকের ট্রেনার তো এই ফিল্ডে আছে অনেকদিন ধরে। আমি কিছুক্ষণ পর তার ইন্ট্রোডাকশনটাও দিব। তারপর আপনাদের ইন্টার্নশিপ অপরচুনিটি থাকবে, জব প্লেসমেন্ট সাপোর্ট থাকবে, ফ্রিল্যান্সিং গাইডলাইন থাকবে। এরকম সব আমরা প্রোভাইড করে থাকবো আপনাদের। আপনাদের যদি কোশ্চেন হয় আপনারা করতে পারেন সোফার, আপনি আমাদের ইনস্টিটিউট নিয়ে, যদি থাকে কারো কোশ্চেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেন ছিল একটা, জি আহ, যে আমাদের হচ্ছে আপনারা যে বললেন যে আপনাদের হচ্ছে আপনাদের এখান থেকে কোর্স প্রোভাইড করা হয়। জি আহ, যেমন আমরা তো যেমন সক অ্যানালিস্টের কথাই যদি বলি, তো জি এইটার কি কি লেভেল পর্যন্ত আপনারা হচ্ছে কভার করেন, বা কিভাবে আপনারা হচ্ছে প্রজেক্ট গুলা কভার করবেন, বা কিভাবে আমরা হচ্ছে অ্যাসিওর হব যে এগুলা, হ্যাঁ,
আমরা একটা জবের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, এগুলো যদি একটু বলতেন আমাদেরকে। ওকে, জি মানে জি আমি sure. বিগিনার বলতেছি না, আমি অ্যাডভান্স লেভেল নিয়ে বলতেছি তানভীর যে ভাই, level নিয়ে। তানভীর আমরা একটু কোশ্চেন সেশনটা লাস্টের দিকে রাখবো তো। আমরা প্র্যাকটিক্যাল সেশন দেখার পরে ওই টাইমে কোশ্চেন করলে সবার অ্যান্সার দিব, ওইটা বেটার হবে আমাদের জন্য। ওকে ওকে। আমরা লাস্টের দিকে রাখবো। তো আচ্ছা, এই আমি স্ক্রিনটা শেয়ার করে নিই, আমি ওইটা স্ক্রিনটা শেয়ার। কোশ্চেন পেপারটা লাস্টে রাখবো, ওই টাইমে আমরা কোশ্চেন আনসার দিব। জি, বেসিক্যালি আপনি বিগিনার থেকেও স্টার্ট করতে পারবেন, এটা একটা যদি অ্যান্সার হয়ে থাকে আপনার। আমি একটা সেকেন্ড স্ক্রিনটা শেয়ার করি। জি, যা 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 বললাম আমি, যে আমাদের কোর্সে কি কি কোর্স করানো হবে এখানে সব লেখা আছে। তারপর কেন চুজ করবেন, কোর্সের বেনিফিট না আমি আরো কথা বলবো লাস্টে যখন আমি কোর্সের ডেসক্রিপশন দিব, এটা শেষের জন্য রেখে দিচ্ছি আমি। এবং আজকের মেন্টর হচ্ছে আমাদের সম্মানিত মেন্টর মোহাম্মদ আশরাফুল আলম স্যার। ওনার সম্পর্কে যদি একটু বলি, উনি হচ্ছে কারেন্টলি ইসি কাউন্সিল সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এবং মাইক্রোসফট সার্টিফাইড সিকিউরিটি অ্যানালিস্ট। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেন, এখন পর্যন্ত কাজ করছেন, যেমন জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের একটা সাবসিডারি আছে বিনিময়, ওখানেও লগ ইমপ্লিমেন্টেশন সে করেছেন। ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ ল্যান্ড মিনিস্ট্রি, বাংলাদেশ সিভিল এভিয়েশন, এবং বর্তমানে তিনি কিছু আহ প্রতিষ্ঠানের সাথে টিম লিড হিসেবেও কাজ করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নরসিংদী জেলা থেকে বলছি, সায়েম মৃধা। জি, আমি এই কোর্সটা শিখব এবং শিখে সাইম কিছু ভাই, সাইম ভাই আমরা একটু লাস্টের দিকে কোশ্চেনটা নিব, হ্যাঁ আমাদের ওটা বেটার হবে, আ- তখন আপনার আচ্ছা সবার ভাই, জন্য ঠিক ক্লিয়ার আছে হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ঠিক ঠিক আছে, আছে থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। জি। আমাদের মেডিকেল সম্পর্কে তো আমি বললাম। এখন যদি আমরা একটা ছোট্ট ডেসক্রিপশন দিই, আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি, পিএইচডি করছি 4th ইয়ারে। আর আমি কারেন্টলি এআই করছি অ্যান্ড সাইবার সিকিউরিটিতে অনেক ইন্টারেস্ট, যদিও আহ, খুবই বিগিনার লেভেলেই আছি, কিন্তু আমার এআই ফিল্ডে বেশি ইন্টারেস্ট। আর কারেন্টলি এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার লক্ষ্য রয়েছে। এবং সাইবার সিকিউরিটিতে এটাই আমি আহ, এখানে বাংলাদেশ সাইবার ইনস্টিটিউট থেকে আমি হালকা পাতলা শিখছি সোফা। এখন আমি যদি মেইন কোর্সে চলে যাই, এখন আমি চাই যে আমাদের মেন্টর এখান থেকে টেক ওভার করুক, সম্মানিত মোহাম্মদ আশরাফুল স্যার। শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, বলেন। জি। তো তাহলে আমরা শুরু করি। আমাকে স্ক্রিন শেয়ারের একটু পারমিশনটা দেন, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আসলে আমি দিয়ে দিচ্ছি, একটা মিনিট। আর আমি সবাইকে মিট করে নিচ্ছে, আসলে ভাই আপনি আনমিট করে কথা বলবেন, আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি যদিও। ওকে, আচ্ছা, আপনারা ওকে, ঠিক আছে আসল ভাই, প্লিজ। আসল ভাই আপনি আনমিট করে নেন, আমি সবাইকে মিট করে দিছিলাম তো। আসল ভাই আপনি আনমিট করে নেন, আপনাকেও মিট করে দিছি আমি। হ্যালো। জি, এখন শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে অনেকের সাথে পরিচিত হলাম। তো মোস্ট অফ দেম এখানের এই ব্যাপারটা সম্পর্কে অনেকটা জ্ঞান রাখেন। আর আমরা এখানে যে কোর্সটা করাচ্ছি সেটা হচ্ছে সার্টিফাইড সক অ্যানালিস্টের কোর্স, যেটা মোস্টলি ইসি কাউন্সিলের যে সিএসএ সার্টিফাইড হওয়ার জন্য যে মডিউল গুলো ফলো করা হয় বা এক্সাম দেওয়ার জন্য যতটুকু আমাদেরকে প্র্যাকটিক্যাল যে ট্রেনিংটা দরকার,
তো ওইটা ফোকাস করেই আমাদের এই কোর্সটা করা, বাট এইটাতে একটু আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি বিকজ অফ আমরা যে কোশ্চেন গুলা পাই এবং সচরাচর দেখি যে মোস্ট অফ দ্য কেসে আমাদের এই এবার 60 পেজ আমি ভাই। আমাদের মোস্ট অফ দ্য কেসে এই যে সার্টিফিকেশনের কোর্সটাতে শুধু আমাদেরকে পিডিএফ পড়ানো হয় বা নর্মাল এক্সাম পাস করার জন্য যত কিছু আছে সেটা দেখানো হয়। বাট আমরা এই কোর্সে আসলে এটার থেকে একটু বের হয়ে যেতে চাচ্ছি, যে আমি আসলে সিএসএ সার্টিফাইড হয়ে যেন আমি ইন্ডাস্ট্রি লেভেলে যে কাজগুলো হয় প্র্যাকটিক্যাল কাজ সেই কাজগুলো আমরা করতে পারি। তো সেই কারণেই আসলে আমাদের এই কোর্সটা এবং মডিউল গুলো সেভাবে প্রিপেয়ার করা। আপনারা যদি মডিউল গুলা বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের ওয়েবসাইটে যান তো ওইখান থেকে আসলে দেখতে পারবেন, আমরা ওইটা শো করব। তো আই হোপ আপনারা এটা সম্পর্কে অনেকটাই জানেন। তো তারপরেও আমি সিম্পল কিছু ধারণা দিয়ে আপনাদের এই কোর্সটা শুরু করতে চাচ্ছি। তো আমরা আসলে এখানে কি করব না করব সেই সব ব্যাপার গুলাতে আমরা আলোচনা করব। তো তার আগে যেহেতু আমরা সকের ক্লাস করতে আসছি, তো সকের ক্লাসে আমরা আসলে যেটা করব সিম নিয়ে সব থেকে বেশি আলোচনা করব। তো আমরা একটু সক যেটা আসলে আমরা বলি হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। এই যে সক, সক মানে হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। এইটাকে একটা মানে কোর সেন্টার বলা হয়, মনিটরিং সেন্টার, যেখান থেকে আসলে সব ধরনের লগ অ্যানালাইসিস করে আমাদের কাজ করা হয়। তো লগটা কি, ইভেন্ট কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আসি যে SOC কি, সিকিউরিটি অপারেশন সেন্টার ইজ এ সেন্ট্রালাইজড টিম অফ সাইবার সিকিউরিটি প্রফেশনালস হু মনিটর, প্রথমে মনিটর করে কি হচ্ছে না হচ্ছে, মনিটর মনিটর করে, এরপরে ডিটেক্ট করে অ্যান্ড রেসপন্স করে। তো রেসপন্ড, তো এই কাজটা কিভাবে হয়? ধরেন আমরা চিন্তা করি যে মনিটর কিভাবে হয়। আমি একটা বাড়ির সিকিউরিটিতে সিকিউরিটি ক্যামেরা আহ যেটা ইমপ্লিমেন্ট করলাম, তো ওইখান থেকে আমি সবসময় দেখতে পারি আসলে কে কোথায় কিভাবে যাতায়াত করতেছে এবং কোনো ধরনের হার্ম আমার এই বাড়ির জন্য আছে কিনা, বা যে কোনো ধরনের চোর ডাকাত কেউ ঢুকতে পারবে কিনা, এই ধরনের কিছু এটা মনিটর করে ডিটেক্ট করা, এবং সেই অনুযায়ী যদি ডিটেক্ট করে দেখি যে না অ্যাবনর্মাল কোনো কিছু হচ্ছে তাহলে সেই অনুযায়ী রেসপন্স করা। তো সেই জিনিসটাই একটা, আমরা যেহেতু একটা অর্গানাইজেশনে থাকবো, একটা নেটওয়ার্ক থাকবে, সেই নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস থাকবে, সেই ডিভাইস গুলা আমার মনিটর করা, পুরো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা মনিটর করার জন্য যেই জায়গাটা চিন্তা করা হয় বা ডিফেন্সিভ মেজারে যে জায়গাটা চিন্তা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সক বা সিকিউরিটি অপারেশন সেন্টার। তাহলে এটা কি করে? ইট অ্যাক্টস অ্যাজ দ্য অর্গানাইজেশন সাইবার সিকিউরিটি কমান্ড সেন্টার। মানে হচ্ছে কি, যে এই যে যে যত কিছু হবে, যদি কোনো কিছু হয়, চোর ঢুকতে যায় বা মনিটর করে আমি অ্যাবনর্মাল কিছু পেলাম, সেটাকে আমার ডিটেক্ট করা এবং সেটাকে জানানো, সে অনুযায়ী আমার রেসপন্স করা, প্রিকশন নেওয়া, এই ধরনের যে কাজগুলো এই জায়গা থেকে আমার করা হয়, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে সাইবার সিকিউরিটি কমান্ড সেন্টার। তো এইটা গেল হচ্ছে আমাদের বেসিক নলেজ অ্যাবাউট দ্য সক। তাহলে সিএসএ সার্টিফাইড আমরা হচ্ছি, তাহলে আমরা কি করতেছি, আমাদের মোস্ট অফ দ্য কাজ হচ্ছে কি সেন্ট্রিক হবে, সকেট সেন্ট্রিক হবে, অর্থাৎ ডিফেন্সিভ সেন্ট্রিক হবে, এবং সকেট টুলস গুলা নিয়ে আমরা কাজ করব। তো এরপরে যদি আমরা আসি যে আসলে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি বলি আমরা, তো সিএসএ সার্টিফাইড হইলাম, এখন আমি এই অর্গানাইজেশনের এই সকের অর্গানাইজেশন সক কেন দরকার তার আগে একটু সাইবার সিকিউরিটির কিছু পার্ট নিয়ে আমরা আলোচনা করি, যাতে করে আমাদের এই কোর্সটার মানে মোটিভটা বা কোর্সটা কিরকম হচ্ছে সেই ধরনের জায়গাতে আমরা একটু আন্ডারস্ট্যান্ড হইতে পারি। তো সাইবার সিকিউরিটি যদি নিয়ে বলি আমরা, যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাইবার সিকিউরিটি, একটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি। সাইবার সিকিউরিটিতে কি, এটা ফোকাস অন প্রোটেক্টিং সিস্টেম, নেটওয়ার্ক এন্ড ডিজিটাল ডেটা ফ্রম সাইবার থ্রেট। তাহলে এখানে আমরা কি বলতেছি, ডিজিটাল ডেটা, ডিজিটালি যতগুলা অ্যাসেট আছে ডিজিটাল অ্যাসেট সেটা। আর ইনফরমেশন সিকিউরিটি কি, ফোকাস অন প্রোটেক্টিং ইনফরমেশন এনি ফর্ম, ডিজিটাল হোক, ফিজিক্যাল হোক, ভার্বাল হোক, যেই ধরনের হোক, তাহলে সেটাকে আমরা বলতেছি ইনফরমেশন সিকিউরিটি। তাহলে এখানে সাইবার সিকিউরিটি আর ইনফরমেশন সিকিউরিটির মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি শুধুমাত্র আলোচনা করা হচ্ছে ডিজিটাল অ্যাসেট নিয়ে, যেটা ডিজিটালি আছে। এখন আমার একটা রুম আছে, রুমের মধ্যে আমার একটা সার্ভার আছে বা যে কোনো পিসি আছে, যাই আছে, সেটার এই যে জিনিসগুলা, এটাকে আমরা বলবো হচ্ছে আমার ডিজিটাল অ্যাসেট। এখন এইখানে আমার কিছু একটা ডেস্কে অনেকগুলা পেপার রাখা আছে,
হ্যাঁ, এইখানে আমার আরো অনেক ধরনের ইকুইপমেন্ট আছে বা সুইচ বা অন্যান্য ধরনের ডিভাইস রাখা আছে যেগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড না, বা কেবল আছে যেগুলো আমাদের দরকার। এই রুমের পুরো সিকিউরিটিটা যখন আমি চিন্তা করব, সেটা হবে হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি। ওকে, ইনফরমেশন সিকিউরিটি। আর যখন আমি এই পুরা আরো আদার্স আমার পুরা নেটওয়ার্ক আছে, আরো ডিপার্টমেন্ট আছে, আরো জায়গা আছে, সবাই ইন্টার কানেক্টেড, বাট সবার মধ্যে ডিভাইস আছে। এন্ড পয়েন্ট ডিভাইস মানে আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, এই ধরনের ডিভাইস আছে। তো এই সব ডিভাইস যখন একটা সেন্ট্রাল জায়গা থেকে আমরা মনিটর করে তাদেরকে সিকিউরিটি দিই, তো সেই জায়গাটাতে আমরা বলি হচ্ছে যে এই অ্যাসেট গুলো যখন আমরা সিকিউরিটি দিই, ডিজিটাল অ্যাসেট বলি যে এই অ্যাসেট এগুলাকে সেটাকে আমরা বলি হচ্ছে সাইবার সিকিউরিটি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইনফরমেশন সিকিউরিটি আর সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটিটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস। তো সেইখানে আমরা এখন সাইবার সিকিউরিটির একটা পোর্শন নিয়ে আমরা কোর্স করতে আসছি বা কোর্স করবো, সেটা হচ্ছে ডিফেন্সিভ মেজারে, ডিফেন্সিভ। তো এই ডিফেন্সিভের আমরা হচ্ছে সক পার্টটাতে ফোকাস করব। ওকে, তো সাইবার সিকিউরিটির এই ডোমেন ছাড়া, যেটাকে বললাম আমরা ডিফেন্সিভ, এটা ছাড়া আরো অনেকগুলো ডোমেন আছে। যেমন যদি আমি চিন্তা করি অফেন্সিভ আছে, অফেন্সিভটাকে আমরা কি বলি, রেড টিম। হ্যাঁ, এখানে যারা কাজ করে তারা কি করে, অ্যাটাক সিমুলেট করে, ভার্নাবিলিটি খুঁজে বের করে। অর্থাৎ যে আমার একটা বাড়ি আছে, বাড়িতে একটা এমন একটা পোর্শন আছে যেই পোর্শনটা খুবই দুর্বল, কেউ এসে এইখান দিয়ে মানে আইডেন্টিফাই করলো যে এই বাড়ির এই জায়গাটা খুবই দুর্বল, এখান দিয়ে কোনো কিছু করে এই বাড়িতে প্রবেশ করা যেতে পারে। তাহলে এইটা হচ্ছে আমার ভার্নাবিলিটি, এবং সে এইখানে অ্যাটাক করে বা এইখানে কোনো কিছু করে সেই বাড়িতে ঢুকতে পারলো, সেটা হচ্ছে সে অ্যাটাক সিমুলেট করলো। তো এই ধরনের কাজ যারা করে নেটওয়ার্কে বা সাইবার সিকিউরিটি সেক্টরে, তাদেরকে বলা হয় হচ্ছে অফেন্সিভ সিকিউরিটিতে কাজ করে, অর্থাৎ তারা রেড টিম হিসেবে কাজ করে। আর আমরা যেটাতে কাজ করব সেটাকে বলা হচ্ছে ব্লু টিম, যেটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। এইটার কাজ হচ্ছে শুধুমাত্র যেই ধরনের, মনে করেন যে বাইরের যেই হার্মস আছে সেইটার থেকে ওই অর্গানাইজেশনটাকে সেভ করা। যেমন বিভিন্ন ধরনের অ্যাটাকার আছে, হ্যাকার আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, ভাইরাস, যা কিছু দ্বারা এই অ্যাটাকাররা সিমুলেট করতে চায় বা ডেটা ব্রিচ করতে চায়, বা তারা ডেটা নিয়ে যেতে চায়, বা যে কোনো ধরনের হার্ম ওই অর্গানাইজেশনের জন্য করতে চায়, সেই হার্ম থেকে আমরা অর্গানাইজেশনটাকে প্রোটেক্ট করার জন্য এই ডিফেন্সিভ সিকিউরিটিটা কে বেশি প্রায়োরিটি দিই। তো সেটা হচ্ছে আমাদের ডিফেন্সিভ প্রায়োরিটির মধ্যে আমরা প্রোটেক্ট সিস্টেম এন্ড নেটওয়ার্ক ফ্রম অ্যাটাকস, ইনক্লুড সক অপারেশন, মনিটরিং অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স। অর্থাৎ যে কোনো ধরনের ইনসিডেন্ট হওয়ার ক্ষেত্রে এই রেসপন্স, ইনসিডেন্ট রেসপন্স, মনিটরিং, ডিটেক্টিং, এই কাজগুলো যারা করে তারা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমের কাজ করে। এরপরে আছে থ্রেট ইন্টেলিজেন্স, গভর্নমেন্ট রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, যেটাকে আমরা হচ্ছে জিআরসি বলি। এইখানে আমাদের সব কমপ্লায়েন্স রিলেটেড কাজ হয়। হ্যাঁ, এই কমপ্লায়েন্স এর মধ্যে পড়ে পিসিআই, ডিএসএস, হিপ্পা, হেলথ অর্গানাইজেশনের জন্য যেটা পড়ে হিপ্পা, আইএসও, এই ধরনের সার্টিফিকেট, মানে অর্গানাইজেশনের জন্য যেই কমপ্লায়েন্স গুলো দরকার পড়ে, সেইগুলা হচ্ছে এই ডিপার্টমেন্টটা কাজ করে বা এরা কাজ করে। এরপরে ক্লাউড এন্ড অ্যাপ্লিকেশন সিকিউরিটির একটা টিম থাকে, আইএম ইঞ্জিনিয়ার থাকে, প্যাম ইঞ্জিনিয়ার থাকে। এরপর আসে ফরেনসিক এন্ড ইনসিডেন্ট রেসপন্স, এইটাও সাইবার সিকিউরিটির আর একটা ডোমেন। অর্থাৎ ডিফেন্সিভ মেজারের ক্ষেত্রে বা অফেন্সিভ মেজারের ক্ষেত্রে অনেক সময় এই ফরেনসিক্সটা খুব হেল্পফুল হয়, যেখানে আরো ডিপ ড্রাইভ করে ইনভেস্টিগেশন করার মাধ্যমে কি কারণে এটা হয়েছিল বা সিস্টেমের কোন জায়গাতে এই ফ্লসটা পাওয়া গেছে সেটা আরো রুট কজ অ্যানালাইসিস করার জন্য ইনভেস্টিগেশনটা করা হয়। সেটাই হচ্ছে আমরা ফরেনসিক বা ইনসিডেন্ট রেসপন্স, এটা সাইবার সিকিউরিটির আরেকটা ডোমেন। তো এটা গেল, এটা হয়ে গেছে। এখন আমরা চিন্তা করি যে আসলে আমরা এত কিছু বললাম যে ডিফেন্সিভে এইটা আছে, অফেন্সিভে এইটা আছে, তো ডিফেন্সিভের তাহলে সক একটা অর্গানাইজেশনের জন্য আসলে কেন দরকার? তো কন্টিনিউয়াস মনিটরিং ক্ষেত্রে প্রোভাইডস আর্লি থ্রেট ডিটেকশন অ্যান্ড কুইক ইনসিডেন্ট রেসপন্স। আমি একটু আগে যেটা বলছি যে আমি একটা যে মনিটরিং এর জন্য আমি একটা সিসি ক্যামেরা যদি ডিপ্লয় করি কোনো একটা বাড়িতে, ধরেন সিসি ক্যামেরা ডিপ্লয় করা হয়েছে, এই সিসি ক্যামেরা দিয়ে যদি আমি দেখতে পাই যে মানে কে এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে, কে এই ঢুকতে চাচ্ছে বা চাচ্ছে না, কে কি করতেছে, সবকিছু আমি দেখতে পারি। তো কোনো এক সময় যদি আমি চিন্তা করি যে কোনো একটা হার্ম আমার বাড়ির দিকে আসতে চেষ্টা করতেছে, আমি তৎক্ষণাৎ আমার দারোয়ানকে বলতে পারি তুমি গেট লক করে দাও, এইখান দিয়ে কাউকে ঢুকতে দিও না,
হ্যাঁ, এটা খুবই মারাত্মক ধরনের কোনো খারাপ কিছু হইতে পারে। তো ইনিশিয়ালি আমি এটা ডিটেক্ট করে আমি একটা কি করতে পারলাম, রেসপন্স করতে পারলাম। তো এইটাকে আমরা কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে পড়ে, এবং অর্গানাইজেশনের ক্ষেত্রে সেটা কোন পারপাসে আমরা সেট করি। আমরা তখন সাইবার সিকিউরিটি ডিজিটাল অ্যাসেট, যেটা বললাম ডিজিটাল অ্যাসেট, অর্থাৎ আমাদের যতগুলা ডিজিটাল অ্যাসেট আছে, নেটওয়ার্ক ডিভাইস, হ্যাঁ, সার্ভার, হ্যাঁ, ফায়ারওয়াল, এই ধরনের, বা ল্যাপটপ ডেস্কটপ যেটা বলি, এই ধরনের ডিভাইস গুলো আমার নেটওয়ার্ক আছে, এদেরকে সেভ করা বা নেটওয়ার্কটাকে সেভ করা, বা ইনসিডেন্ট হইলে সেটাকে রেসপন্স করার জন্য আমরা এই মনিটরিং পারপাসটা রাখি। তো সক এই জিনিসটা খুব অ্যাক্টিভলি করে থাকে। কমপ্লায়েন্স অ্যান্ড রিপোর্টিং, সকের মাধ্যমে আপনারা কমপ্লায়েন্স এবং রিপোর্টিং এর অনেক কিছু পাবেন। আমরা রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা সকের বিভিন্ন ধরনের টুল ইউজ করি, সেই টুল থেকে আমরা এই ধরনের রিপোর্টিং করতে পারি, যেটা এনহ্যান্স করে রেগুলেশন বডি যারা আছে, বা যারা এই কমপ্লায়েন্স গুলো মেনটেন করে, যে এই অর্গানাইজেশনের এই ধরনের কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। সে যদি ধরেন আপনার ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হয়, তাহলে তার এক ধরনের কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। সে যদি অন্য ধরনের অর্গানাইজেশন হয় বা ডেটা নিয়ে কাজ করে, সেই ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে কিরকম হবে। তো এই কমপ্লায়েন্স গুলা রেগুলেটরি বডি থেকে আসে, বা বাংলাদেশের বিভিন্ন যে অর্গানাইজেশন গুলা বড় পর্যায়ে আছে, তারা এটা ঠিক করে দেয়। তো সেইটার এগেইনস্টে এই কমপ্লায়েন্স মেনটেন করার ক্ষেত্রেও সক প্রচুর পরিমাণে হেল্প করে, এবং রিপোর্টিং করার ক্ষেত্রে। এরপরে আসে হচ্ছে রেপুটেশন প্রোটেকশন। একটা অর্গানাইজেশন যদি কোনো কারণে ব্রিজ হয়ে যায়, বা ডেটা যখন লিক হয়ে যায়, বা তাদের ক্রেডেনশিয়াল লিক হয়ে যায়, তখন তাদের অর্গানাইজেশনে বড় একটা হার্ম আসতে পারে, এবং তাদের যখন ডেটা চুরি হয়ে যায়, তখন তাদের ফাইন্যান্সিয়াল লসের সাথে সাথে তাদের অর্গানাইজেশনের রেপুটেশনও অনেক বড় ধরনের একটা লসে পড়ে যায়। তো তাদেরকে সেইখান থেকে উঠে আসতে অনেক মানে হ্যাসেল পোহাইতে হয়। তো সেই জায়গা থেকে যখন ইনসিডেন্ট গুলা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করে রেসপন্স করে এই জায়গাটাতে সিকিউর করে ফেলা যায়, তখন এই অর্গানাইজেশনের জন্য রেপুটেশন প্রোটেকশনটা অনেক ইজি হয়ে যায়। এরপর সে হচ্ছে কস্ট সেভিং, রিডিউস পোটেনশিয়াল ফাইন্যান্সিয়াল লসেস ফ্রম সিকিউরিটি ব্রিচেস। একটু আগেই যে কথাটা বললাম, যে আমার একটা অর্গানাইজেশন ধরেন আছে, আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কাজ করি, টাকা পয়সা লেনদেন করি। তো আমার যে সার্ভারটা আছে, যে সার্ভারে আমার এই বিভিন্ন ক্লায়েন্টের ইনফরমেশন বা যা কিছু আছে সবকিছু আছে, যেগুলো স্টোর করে রাখা হয়, এটার যদি কেউ ইনফরমেশন পেয়ে যায়, বা সে কিন্তু অনেক বড় ধরনের একটা হার্ম ওই অর্গানাইজেশনে বা ওই নেটওয়ার্কে করতে পারে। সেটা কি হয় তার জন্য, মানে কি হয়, রেপুটেশনের পাশাপাশি তার ফাইন্যান্সিয়াল লসটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো সেই জায়গাটা মানে এত পরিমাণে সেভ করে এই সক বা মনিটরিং সিস্টেম বা ডিটেকশন সিস্টেম গুলা, ডিফেন্সিভটা। সেইটার কারণে বর্তমানে বাংলাদেশ ব্যাংক একটা মানে পুরো সব ধরনের, যারাই এই ধরনের মানে কি বলে লেনদেনের মধ্যে আছে, ডিজিটাল ফাইন্যান্সিয়াল লেনদেনের মধ্যে আছে, তাদের জন্য সক ম্যান্ডেটরি করে দিছে। অন্যান্য অর্গানাইজেশনের জন্য সেটা ম্যান্ডেটরি করা হচ্ছে আস্তে আস্তে, বাট ডিজিটাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের জন্য এটা একদম ম্যান্ডেটরি। তো এটার একটা কস্ট সেভিং করে, বিকজ অফ বাংলাদেশ ব্যাংকের সাথে সবারই এই কোলাবোরেশনেই যেতে হয়, সব লেনদেনই আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের টানেলের থ্রুতেই হয়। তো আর্লি থ্রেট ডিটেকশন কি হয়, ইনসিডেন্ট পোটেনশিয়াল অ্যাটাক বিফোর দে কজ ড্যামেজ। যখন আমি ধরে ফেলতে পারতেছি যে কোনো একটা হার্ম আসার চেষ্টা করতেছে, তার আগেই আমি প্রিকশন নিতে পারতেছি এবং তাকে ওইখানেই থামাই দিতে পারতেছি, তাহলে কি আমি আর্লি আমার যে থ্রেটটা ছিল সেটা আমি ডিটেক্ট করে ফেলতে পারলাম, এবং তার রেমিডিয়েশনের জন্য চিন্তা করতে পারলাম, যার কারণে আমার ড্যামেজটা বেশি পরিমাণে হইলো না, বা যেটা হওয়ার কথা ছিল সেটা হওয়ার আগে আমি কোনো একটা প্রিকশন নিয়ে ফেলতে পারছি। এরপরে কুইক ইনসিডেন্ট রেসপন্স, যেহেতু আমি আইডেন্টিফাই করতে পারতেছি, তাহলে আমি যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো, তত তাড়াতাড়ি আমি প্রিকশন নিতে পারবো, তত তাড়াতাড়ি আমি রেসপন্স করতে পারবো। তাহলে সেটাই হচ্ছে কুইক ইনসিডেন্ট রেসপন্স। ইনসিডেন্ট হওয়ার আগে যত বা হচ্ছে বা যে কোনো কিছু ইনসিডেন্ট ক্যাটাগরিতে যতগুলাই পড়বে, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কুইক একটা রেসপন্স করতে পারি। সেটাই হচ্ছে ইনসিডেন্টের ক্ষেত্রে কুইক ইনসিডেন্ট রেসপন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা অর্গানাইজেশনে কেন সফট দরকার। কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য, কমপ্লায়েন্স মেনটেনিং এর করার জন্য, রিপোর্টিং এর জন্য, হায়ার অথরিটি বা এই পুরো সিস্টেমটা একটা প্রপার ওয়েতে রান করার জন্য যে রিপোর্টিং এর দরকার পড়ে, সেই জিনিসটা খুব অটোমেশনের মাধ্যমে চলে আসে। রেপুটেশন প্রোটেকশন অর্গানাইজেশনের জন্য, অর্গানাইজেশনের কস্ট সেভিং হয়, আর্লি থ্রেট ডিটেকশন করা যায়, কুইক রেসপন্স করা যায়। তো এই সিস্টেমটা যখন একটা অর্গানাইজেশনে থাকে, তখন তার আসলে এই ধরনের ভয়গুলো আর থাকে না। রেপুটেশন প্রোটেকশনের ক্ষেত্রে সে ইনভেস্ট করে ফেলছে
ডিপ্লয় করে ফেলছে, কস্ট সেভিং এর জন্য সেটা করে ফেলছে, আর্লি থ্রেট ডিটেকশন হয়ে গেছে, কুইক ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে, অর্থাৎ এইটা একটা কমান্ড সেন্টার হিসেবে ওই অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারতেছে। তো এই কারণে আসলে প্রত্যেকটা অর্গানাইজেশনের ছোট হোক বড় হোক সবারই সক দরকার। এবং আপনারা রিসেন্টলি এই জিনিস জায়গাটাতে যদি চিন্তা করেন বা দেখেন, দেখবেন যে ব্যাংক গুলা বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলা যারা মোবাইল ব্যাংকিং এ আছে, এমএফএস এর মধ্যে আছে, তারা থেকে শুরু করে সবাই সকের ইমপ্লিমেন্ট করতেছে, সকে যাচ্ছে। এবং যারা ডিজিটাল ডেটা নিয়ে কাজ করে, হিউম্যান ইনফরমেশন নিয়ে কাজ করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও এইটা আস্তে আস্তে চলে আসতেছে, কারণ তারা দেখতেছে এই জায়গাটা ছাড়া আমাদের আসলে আমরা সিকিউর করতে পারতেছি না। যার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে সক ইঞ্জিনিয়ার বা সক অ্যানালিস্ট যেই পরিমাণে দরকার সেই পরিমাণে আসলে আমরা পাচ্ছি না। যদিও এটা ইন্টারন্যাশনালি আমরা যদি চিন্তা করি, তো ইন্টারন্যাশনালি সাইবার সিকিউরিটি এখন 2 নম্বরে হোল্ড করতেছে, যেটার চাহিদা অনেক বেশি। এবং বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের বিভিন্ন অথরিটির মাধ্যমে এটার কমপ্লায়েন্স মেনটেন করার জন্য যেই রেগুলেশন বডি থেকে এটার ম্যান্ডেটরি করে দেওয়ার কারণে যারা আসলে খুব অল্প স্বল্প আকারেও এটা চালাচ্ছিল, যারা আসলে হিউম্যান ডেটা নিয়ে কাজ করার পরেও তাদের সিকিউরিটি নিয়ে অতটা কনসার্ন ছিল না, যার কারণে অনেক ব্রিজ বা অনেক ডেটা চুরি হওয়ার ঘটনাও আমরা শুনে থাকি। বিকজ অফ অনেক সময় অনেক থার্ড পার্টির খুব সামান্য একটা ভুলের কারণে এই ধরনের জিনিসগুলো হয়, আসলে অ্যাটাকাররা এই জায়গাগুলোই খুঁজতে থাকে। তো সেইটা রিডিউস করা যাচ্ছে, যার কারণে এইটার চাহিদা দিন দিন অনেক হাইতে চলে যাচ্ছে। তো অ্যাটাকিং এর দিক থেকে চিন্তা করলে যে সবসময় অ্যাটাকিং এর কথা, মানে অ্যাটাকার যারা আছে তারা তো ডেটা নেওয়ার চেষ্টা করবে, বাট প্রত্যেকটা অর্গানাইজেশনের কি তার ডিফেন্সিভটা থাকতে হবে। আমরা একটা বাড়ি করলে দেয়ালটা খুব সুন্দর করে করার চেষ্টা করি, যেটা খুব সহজে ভেঙে না পড়ে, যে কোনো ঝড় বা যে কোনো কিছুতে এটা যেন স্ট্রং থাকে, বা চুরি ডাকাতি এই ধরনের কোনো কিছু যেন হতে না পারে। তো সেই জায়গা থেকে যেই মানে নেটওয়ার্কের জায়গা থেকে বা সাইবার সিকিউরিটির জায়গা থেকে যে যে জিনিসটা আমাদেরকে চিন্তা করাচ্ছে যে আসলে এই ব্যাপারটা আমরা কিভাবে নেটওয়ার্কের ক্ষেত্রে ইনশিওর করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সক বা সিকিউরিটি অপারেশন সেন্টার। এই কারণে আসলে প্রত্যেকটা অর্গানাইজেশনের সক দরকার। এবং বাংলাদেশের এত মানে হুট করে অনেক এই সাইবার সিকিউরিটি রিলেটেড জায়গাতে অনেক বেশি গ্রো আপ করার কারণে ওয়ার্ল্ড ওয়াইড গ্রো আপ তো করতেছেই, বাট বাংলাদেশে ওইটার চাহিদা অনেক পরিমাণে বাড়ছে। এবং আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমরা যেই পরিমাণে লোক হায়ার করতে চাচ্ছি ওই পরিমাণে স্কিল্ড পারসন আসলে আমরা পাচ্ছি না। আচ্ছা, সক ওয়ার্ক ফ্লোটা এটা আমরা এখন এখানে একটু দেখতেছি এটা কিভাবে কাজ করে। যেমন আমি বললাম যে মনিটরিং থাকে, একটা ট্রায়াস থাকে, লেভেল 1 লেভেল 2 থাকে, ক্লাসিফাই করে অ্যালার্ট গুলা, সেভারিটি ডিটারমাইন করে, তারপর রেসপন্স করে, কন্টেইন এন্ড মিটিগেটিং দ্য থ্রেট, রেস্টোরিং অপারেশনটা আবার যেই জায়গায় ছিল সেইখানে নিয়ে যাওয়া। তো এইগুলো নিয়ে আমাদের বিস্তার আলোচনা আছে, এবং এইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে এইগুলো করে, ডিটেকশন কিভাবে করে, ইনভেস্টিগেশন আরো কিভাবে করে, এবং এটার ইমপ্রুভমেন্টের জন্য কিভাবে আবার রিপোর্টিং থেকে, ইনসিডেন্ট রেসপন্সের টাইম থেকে সেটাকে আবার অ্যানালাইসিস করে কিভাবে এটা ইমপ্রুভমেন্টের দিকে অর্গানাইজেশনের জন্য নিয়ে যাওয়া যায়, প্লেবুক মেনটেন করা যায়, সেটার দিকে আমরা জানবো আসলে এই কোর্স থেকে। ওভারভিউ যদি দিই একটা সক টিম স্ট্রাকচারের, আসলে একটা সক টিম কিভাবে চলে বা এটা রান করে। তো এইখানে বিভিন্ন লেয়ারের আসলে কাজগুলো হয়। তো এক একটা লেয়ার এক এক রকমের ইঞ্জিনিয়ার থাকে, যারা আসলে সবাই মোটামুটি ভাবে সার্টিফাইড থাকে। অর্গানাইজেশন গুলো এখন সার্টিফাইড ছাড়া মানে লোকজন নিচ্ছে না, কারণ যেহেতু তাদেরকে কমপ্লায়েন্সও মেনটেন করতে হয়। তো কমপ্লায়েন্স এর ক্ষেত্রে এটা একটা অনেক ক্ষেত্রেই অনেক অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশন একটা এই পার্ট থাকে যে তাদের সার্টিফাইড লোকগুলা দিয়েই এই কাজগুলো করাইতে হয়। তো লেভেল 1 একটা অ্যানালিস্ট থাকে। তো সে কি করে, একটা যে টুলের কথা বলছিলাম যে সকে একটা টুল চলে যেটা মোস্ট পপুলার টুল, এটা ছাড়া এটা দিয়ে আসলে সক সিস্টেমটা রান হয়, যেটাকে আমরা বলি হচ্ছে SIEM। হ্যাঁ, তো এইটা বিভিন্ন ধরনের SIEM টুল আছে। তো এটার ফুল ফর্ম ভাইয়া এটা হচ্ছে প্রাইসটা সিকিউরিটি। কিরকম, সিমের প্রাইসটা কিরকম হতে পারে? আচ্ছা ভাই, আমরা একটু ভাই আমি কোশ্চেনটা আস্তে করে নিব। আস্তে যাব, লাস্টের দিকে কোশ্চেন করেন, আমি সব অ্যান্সার দিব। সিমের প্রাইস বিভিন্ন রকম আছে, আপনি সিম দিয়ে সার্চ করে দেখেন ওয়েবসাইটে, যত ধরনের সিম আছে, স্প্লাঙ্ক থেকে কিউরেডার, আর্ক সাইট, হ্যাঁ, মাইক্রোসফট সেন্টিনেল, এক একটার প্রাইস এক এক রকম, এবং এক একটা মডেল এক একটা রান করে অর্গানাইজেশন বেসিসে। অর্গানাইজেশন কত বড়, কি রকম অর্গানাইজেশন, কতগুলো লগ আসতেছে। তো ইনিশিয়াল পর্যায়ে এটা আলোচনা করলে আসলে অতটা ফ্রুটফুল হবে না, তারপর আমি লাস্টের দিকে আপনার কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো। ওকে।
সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে একটা টুল অ্যালার্ট ফর অ্যালার্টস, যে অ্যালার্টস গুলো হয় সেভারিটি অনুযায়ী লগ অ্যানালাইসিস করে সেটার ক্ষেত্রে মনিটরিং এর জন্য আমাদের এই সিম টুলটা দরকার পড়ে। পারফর্ম ইনিশিয়ালি ট্রাইজ অ্যান্ড প্রায়োরিটাইজ অ্যালার্টস, এসকেলেট কমপ্লেক্স ইনসিডেন্ট টু L2, অর্থাৎ প্রথম পর্যায়ে এবং ইনিশিয়াল পর্যায়ে যেমন একটা লোক যদি দেখে যে যে মনিটর করতেছে যে কোনো একটা জীবজন্তু বা কোনো একটা লোক কোনো একটা ভারী অস্ত্র নিয়ে একটা বাড়ির দিকে দিয়ে আসতেছে, তো সে প্রথমে কি করবে, সে বাড়ির মালিককে অথবা দারোয়ানকে যাদেরকে ইনফর্ম করা দরকার তাদেরকে ইনফর্ম করবে যে আপনারা প্রিকশন নেন। তো এই যে যে জায়গাটা, এই জায়গাটা মেনটেন করা হচ্ছে লেভেল 1 অ্যানালিস্ট সরি, লেভেল 1 অ্যানালিস্ট, যাতে অ্যালার্ট অ্যানালিস্ট বলা হয়। তারপরে থাকে লেভেল 2 ইনসিডেন্ট রেসপন্ডার, ইনভেস্টিগেট করে, এসকেলেট করে ইনসিডেন্ট, আইডেন্টিফাই করে রুট কজ, আরো ডিপ অ্যানালাইসিস করে লগের, আইওসিস, ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, আসলে কোন কোন জিনিসটা ইন্ডিকেট করে আসলে কম্প্রোমাইজের জন্য, রেসপন্স করে, কন্টেনিং এন্ড মিটিগেটিং থ্রেট, অর্থাৎ কন্টেন করে এবং মিটিগেট করে থ্রেটস। তারপরে হচ্ছে লেভেল 3 থ্রেট হান্টার, অ্যাডভান্স অ্যানালিস্ট, সে আরো বেশি ডিপ ড্রাইভ করে। তো এইগুলো সম্পর্কে আমরা প্রচুর ঘাটাঘাটি করব এবং এগুলোর আরো ইসি কাউন্সিল যে মডিউল আছে সেই অনুযায়ী আমরা এই জায়গাতে আরো কথাবার্তা বলবো। তো ইনিশিয়াল পর্যায়ে আপনাদেরকে এটা যা জানাচ্ছি, সে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, 0 ডে থ্রেটস নিয়ে আলোচনা করে বা এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করে, ডেভেলপ করে, সফটটা ফাইন টিউন করতে হয়, সফট শুধু ডেপ্লয়মেন্ট করে রেখে দিলেই হয় না, তো সেটাকে সেই অর্গানাইজেশনের ফেসিসে ফাইন টিউন করে একটা ইনসিডেন্ট রেসপন্সটা কত পারফেক্টলি ফলস পজিটিভ বাদ দিয়ে সেটা করা যায় সেই জায়গাটাতে নিয়ে আসার জন্য এবং সক প্লে বুক মেনটেন করার জন্য এই থ্রেট হান্টার বা অ্যাডভান্স অ্যানালিস্ট কাজ করে। এরপরে আসি, যদি সক ম্যানেজারের কথা বলি, সক ম্যানেজার কি করে, এই পুরো প্রসেসটা সে ওভারসিজ করে উপর থেকে এবং সবগুলো প্রসেস ঠিক মতো রান করতেছে কিনা সেটা দেখে, রিপোর্টিং, কেপিআই, তারপরে কমপ্লায়েন্স এনশিওর হচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখে। ইনসিডেন্ট রেসপন্স টিম, আইআরটি টিম যেটাকে বলা হয়, ওয়ার্কস উইথ সক ডিউরিং ক্রিটিক্যাল ইনসিডেন্ট টু কন্টেইন এন্ড রিকভার ফ্রম ব্রিচেস। কোনো ধরনের ক্রিটিক্যাল ইনফরমেশন যেমন 0 ডে হয়ে যাচ্ছে যে বা কোনো ম্যালওয়্যার ইনফেক্টেড হচ্ছে বা এক্সিকিউট হয়ে গেছে, সেটা থেকে কিভাবে আরো তাড়াতাড়ি আমাদের এই অর্গানাইজেশনটাকে মানে ড্যামেজ কত কম পরিমাণে করে সেটাকে রিকভার করা যায়, সেই ধরনের কাজগুলোর থেকে আইআরটি টিম কাজ করে এবং প্রোভাইড করে পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে আরো বড় ধরনের ডিপ ড্রাইভ করে যে এই নেটওয়ার্কে আরো কি কি ধরনের রেকমেন্ডেশন দরকার, রেমিডিয়েশন করার ক্ষেত্রে লং টার্মের জন্য তারা কিভাবে এটাকে নিয়ে আগাইতে পারে, সেই ধরনের কাজগুলো আসলে আইআরটি টিম করে থাকে। এরপরে যদি আমরা চিন্তা করি, আমরা আসলে যে সকেট টুল গুলা নিয়ে আসলে কাজ করব এবং সবই প্র্যাকটিক্যাল, এখানে আমাদের তেমন কোনো কিছু থাকবে না, বাট আমরা আহ, আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যেমন আমরা এই কোর্সটা এমন ভাবে আম, মানে কি করছি, সাজাইছি যে যেখানে আমরা বলতে পারি যে এখানে যে আসলে কিছু জানে না তাকে নিয়েও যেভাবে আগানো যাবে এবং যে কিছু জানে তার জন্য এই কোর্সটা একদম পারফেক্ট হবে। যে কিছু জানে না তার জন্য কেন পারফেক্ট বলতেছি আমি, যে যেই সাইবার সিকিউরিটিটা এমন একটা সেক্টর যে এইখানে কাজ করা যায় বিভিন্ন ওয়েতে। হুম, বিভিন্ন ওয়েতে, এক ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ওয়েতে সে কাজ করতে পারে, তো এক একজন এক এক প্যাটার্ন ফলো করে। তো যে কিছুই জানে না তাকে যেভাবে শেখাচ্ছি বা যেভাবে কাজ করাচ্ছি সে সেই প্যাটার্নে খুব সুন্দরভাবে আগায় যেতে পারে। আর যে জানে সে একটা জায়গায় আরো 2-3টা প্যাটার্ন শিখে সে নিজেকে আরো এনহ্যান্স করে এই জায়গা থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা প্র্যাকটিক্যাল কোনোটাই ছাড় দিব না, ল্যাবের ক্ষেত্রে আমরা খুব স্ট্রিক্ট থাকবো এবং ল্যাবের ওয়ার্ক যেগুলো দেয়া হয় সেগুলো আমরা স্ট্রিক্টলি এটা মনিটর করার চেষ্টা করি যে এই কাজগুলো করা হচ্ছে কিনা। হ্যাঁ, এবং আমরা যেই ক্লাস ওয়ার্ক যেগুলো দেয়া হয় সেগুলো বিএসআই মানে বাংলাদেশ সাইবার ইনস্টিটিউট, এগুলো আমি যতদিন ধরে ওনাদের সাথে আছি খুবই দেখছি যে তারা এটা খুব সুন্দরভাবে মনিটরিং করে এবং প্রত্যেককে খুব নারিশ করার চেষ্টা করে যাতে করে এইখান থেকে কেউ কিছু শিখে যায়। এবং আমি যেখানে আছি সেখান থেকে আমি চেষ্টা করি যে এই ফিল্ডের লোকগুলো আরো বাড়ুক, আমাদের মানে কমিউনিকেশনের জায়গাটা আরো বেশি হোক, যাতে করে আমরা এই ফিল্ডটা নিয়ে আরো উপরে উঠতে পারি। যেহেতু এখানে অনেক লোকের সংখ্যাও অনেক কম, আমরা কথা বলার জন্য দেখা যায় যে এই টপিক নিয়ে কথা বলার লোকেরও খুব ঘাটতি পাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি সবসময়, এবং আপনাদের যদি কখনো 1-to-1 হ্যালো। সেশন দরকার পড়ে কেউ বুঝতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে আমাদের কাজ করা হয়। তো এইখানে আমরা সিম টুল নিয়ে যেটা কাজ করব, বিকজ অফ আমরা ওপেন সোর্স টুল নিয়ে কাজ করব। এটা হচ্ছে এটা একটা সিম, SIEM, যেটাকে বলা হয় হচ্ছে ওয়াজু।
ওরা উচ্চারণ করে এটা ওয়াজা, তো আমরা আসলে এটাকে বলি ওয়াজু। তো ওপেন সোর্সের এই টুলটার যত খুঁটিনাটি যা কিছু আছে, লগ কালেকশন থেকে কোরিলেশন, ভিজুয়ালাইজেশন, সিকিউরিটি মনিটরিং, এজেন্ট বিল্ড ক্যাপাবিলিটিস, যা কিছু আছে সবগুলো সাইবার আমরা সিকিউরিটি ডেপ্লয়মেন্ট ল্যাবস করে, এবং যত ধরনের মডেল বলেন, আছে সেগুলা আমরা ডেপ্লয় করে এটা দেখব। সাইবার সিকিউরিটি ল্যাবস এটা একটু বলেন। কিছু কিছু ক্ষেত্রে, জি হ্যালো, কে কথা বলতেছেন? হ্যালো। স্যার সাইবার সিকিউরিটি ল্যাবস ওটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, আপনার কোশ্চেন গুলো একটু ব্রাইট আপ করেন, আমি এখন বলে যাচ্ছি। আপনাদের আরো যত কোশ্চেন আছে এই সেশনটা শেষ হলে আমরা সবগুলো অ্যান্সার করবো, হ্যাঁ? তো একটু মাথায় রাখেন। আচ্ছা, প্যাকেট ক্যাপচারের জন্য আমাদের এটা দরকার পড়বে সিমের পার্সপেক্টিভে ওয়ার্কশার্ক, টিসিপি ডাম্প, এই ধরনের কমান্ড গুলো নিয়ে, এই ধরনের ওয়ার্কশার্ক নিয়ে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এন্ড পয়েন্ট মনিটরিং এর ক্ষেত্রে অসসেক, সিসমন, এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করব। থ্রেট ইন্টেলিজেন্সের ড্যাশবোর্ড, ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড কিভাবে সিমে করতে হয়, থ্রেট হান্টিং এর ফাইল বিট, জিগ বা সিসলাক সার্ভার, যে কোনো একটা নিয়ে, মেশলি সিসলাক সার্ভার নিয়ে এটা আমাদের কমফোর্টেবল হয়, সাথে ফাইল বিট নিয়ে আমরা দেখাবো। যদি আমাদের আরো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা জিগ মডিউল, বিভিন্ন মডিউল আছে, এই মডিউল গুলো নিয়ে আমরা দেখাবো। নেটওয়ার্ক মনিটরিং এর ক্ষেত্রে এটা অনেক অনেক হেল্প করে আমাদেরকে। এটা যদিও আসলে এই পার্টটাকে আমাদের বলা হচ্ছে নক, যেমন আমরা এটাকে বলছি সিকিউরিটি অপারেশন সেন্টার, এটা হচ্ছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার। তো নকের কিছু টুল আমরা এখানে দেখব, বিকজ অফ এইটা আসলে অনেক ক্ষেত্রে আমাদেরকে আহ মানে একটা ক্লু দিতে বা খুব দ্রুত অ্যাকশন নিতে, বা সিমের লগ গুলো আরো আম, মানে খুব অ্যানালাইসিস করার ক্ষেত্রে এটা আমাদেরকে হেল্প করে। তো এই ধরনের কাজগুলো আমরা দেখবো, ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে একদম কোর ভাবে কিভাবে এটা সেট আপ করে, কি কি করে না করে সবকিছু আমরা দেখবো। এবং সাইবার সিকিউরিটি ল্যাবস এর ভিতরে আমরা সাইবার ডিফেন্ডার, ট্রাই হ্যাক মি, হ্যাক দা বক্স, এই ধরনের ল্যাবে আপনাদেরকে কাজ দেওয়া থাকবে, প্র্যাকটিক্যাল কাজ দেওয়া থাকবে, যেই সেশনে যেটা করানো হবে ওই অনুযায়ী কাজ দেওয়া থাকবে। তো সেটা আপনারা সলভ করবেন, এবং আমি যেই কাজটা দেখাবো প্র্যাকটিক্যালি ল্যাবে, সেই ল্যাবটাও আপনাদেরকে করতে হবে। তো এই যে মডিউল গুলো আছে ইসি কাউন্সিল থেকে দেওয়ার, তো এই মডিউলের যত কিছু আছে মোস্ট অফ দা জিনিস আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। এগুলা নিয়ে ওনারা কথা বলবেন। সিম নিয়ে বলছি, এই যে সিমের এরকম একটা ড্যাশবোর্ড থাকে বা বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড থাকে, যেখানে আমরা ওই সাইবার সকের একটা টুলের কথা বলছি সিম, যেটা সিকিউরিটি ইনফরমেশন ইন ইভেন্ট ম্যানেজমেন্ট, that collects, analyze, and correlates logs and events from across an organization IT environment to detect threats and security incidents in real time. অর্থাৎ অর্গানাইজেশন যতগুলো এন্ড পয়েন্ট ডিভাইস থাকে সবগুলোর থেকে সে লগ কালেক্ট করে নিয়ে আসে। তাহলে ইন শর্ট সেমটাকে আমরা কি বলতেছি, ইজ দ্য সিকিউরিটি কন্ট্রোল সেন্টার অফ অ্যান অর্গানাইজেশন। এখন আমরা এখানে একটু প্র্যাকটিক্যালি কিছু জিনিসপত্র দেখব, যেটাতে আপনারা একটু আন্ডারস্ট্যান্ড বা একটা ভিউ পাবেন যে আসলে আমরা কিভাবে এই কাজটা করব। তো আমি আমার আরেকটা ডিভাইস থেকে এটা শেয়ার করতেছি স্ক্রিনটা। আই হোপ আপনারা এটা দেখতে পাচ্ছেন, রাইট? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি ভাই, দেখতে পাচ্ছি। সবাই? আচ্ছা, ওকে। এইটা হচ্ছে আমাদের ওয়াজু, যখন আমরা ডিপ্লয় করে ফেলবো সিম যেটাকে বলি, তো ওইটার একটা ইন্টারফেস। তো এটাতে যখন আমরা লগ ইন করবো, তখন আমরা এই যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সেটা একটু লোড নিচ্ছে। হুম। এই যে দেখেন, ক্রিটিক্যাল সেভারিটি, হাই সেভারিটি, মিডিয়াম সেভারিটি, লো সেভারিটি, এই যে রুল লেভেল কনফিগারেশন, কোন লেভেলে কোনটা কি, কোন লেভেল, যেমন 7 থেকে 11 পর্যন্ত রুল লেভেল যেটা থাকে সেটাকে মিডিয়াম সিভিরিটি হিসেবে ধরে। 0 থেকে 6 পর্যন্ত রুল লেভেল, এই রুল লেভেল গুলো বাই ডিফল্ট থাকে, এগুলাকে ফাইন টিউন করতে হয়। এগুলাকে আবার অর্গানাইজেশনাল বেসিসে দেখা যাচ্ছে যে এইখানে যেটা রুল লেভেল 7 দেওয়া আছে সেটা আমার জন্য থ্রেট হিসেবে, সেটাকে আমার ক্রিটিক্যাল হিসেবে ধরতে হবে, এটা আসলে আমাকে ট্রিগার হইতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে মডিফাই করে দেই। তো এখানে অনেক ধরনের ড্যাশবোর্ড থাকে, এটা হচ্ছে কমপ্লায়েন্স এর ড্যাশবোর্ড গুলা থাকে এখানে। কনফিগারেশন, ফাইল ইন্টিগ্রিটি, ফিম যেটাকে বলে, আচ্ছা আচ্ছা, মডিফিকেশন, ডিলেশন, এই ধরনের কোনো কাজ হয়েছে কিনা, ভালনারেবিলিটি ডিটেকশন, থ্রেট হান্টিং, এই ধরনের অনেকগুলো ড্যাশবোর্ড থাকে। আমরা ম্যানুয়াল ড্যাশবোর্ডও করা দেখাবো। তো দেখেন, টোটাল লগ আসছে এতগুলা, লেভেল 12 এর উপরে আছে এতগুলা, অথেন্টিকেশন ফেইলিওর এতগুলা, সাকসেস এতগুলা, এটা কতক্ষণের মধ্যে, লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে। তো এই যে এই ধরনের ড্যাশবোর্ড আমরা সিমে দেখতে পারবো, এবং এই যে এখানে ইভেন্ট থাকে, যতগুলা ইভেন্ট হয় ইভেন্ট থাকে, এবং প্রত্যেকটা ইভেন্ট অ্যানালাইসিস করলে আমরা এই ধরনের ফিল্ড পাবো। এই ফিল্ড গুলা নিয়ে আমরা আলোচনা করব।
সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন পাবো, ফুল লগের ইনফরমেশন পাবো। হ্যাঁ, রুল লেভেল রুল আইডি কত আছে, কোন জায়গা থেকে আসতেছে, কোন আইপি থেকে আসতেছে, সোর্স আইপি কত, ডেস্টিনেশন আইপি কত, এই যে এইগুলা সব ইনফরমেশন আমরা এখানে পাবো। এবং এজেন্টটা কি উইন্ডোজ থেকে আসতেছে, এজেন্টের আইপি কত, এজেন্টের আইডি কত, এই ধরনের ইনফরমেশন গুলা আমরা দেখতে পারবো। এজেন্ট নেম আছে উইন্ডোজ, তো এইগুলো আমরা নর্মালি সক থেকে দেখবো এবং এগুলা নিয়ে কিভাবে কাজ করে, হ্যাঁ, সেগুলো দেখবো। তো ডেপ্লয়মেন্ট লেভেলে আমার একটা ডেপ্লয় করা আছে ওয়াজু। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ডেপ্লয় করা ওয়াজু। এটা একটা আমার ল্যাপটপের আইপি 172.1657.140। এই আইপি তে যখন হিট করতেছি তখন হচ্ছে আমি এই ওয়াজুতে চলে আসতেছি। তো ওয়াজুতে যখন আসতেছি, এই যে, তো এইটা করার জন্য আমাকে একটা সার্ভার নিতে হয়েছে, এই সার্ভারে আমাকে কাজ করতে হয়েছে। তো আমারটা ডিপ্লয় করা আছে, এই যে একটা সার্ভার, সেইখানে ওয়াজু ডিপ্লয় করা আছে। তো এটা হচ্ছে একটা, যে কোনো একটা সার্ভার আপনারা নিতে পারেন। সার্ভার ওএস এ আমরা কাজ করব, কিভাবে সার্ভার ওএস ডিপ্লয় করে এবং সেখানে কিভাবে ওয়াজু ডিপ্লয় করে সেটা দেখব। এবং যদি আমরা চিন্তা করি যে ওয়াজুর বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, হ্যাঁ, সেই কম্পোনেন্ট গুলো এগুলো এখানে আমরা ডিপ্লয় করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে দেখেন, আমি যদি দেখাই সিস্টেম সিটিএল স্ট্যাটাস ওয়াজু ম্যানেজার, এটা একটা কম্পোনেন্ট দেখেন অ্যাক্টিভ এন্ড রানিং আছে, যে কারণে আসলে আমি এই ড্যাশবোর্ডটা এইখানে এই আইপি তে পাচ্ছি। কেন এই আইপি তে পাচ্ছি? কারণ দেখেন, আমার এই যে মেশিনটা, এই মেশিনের আইপিও সেম 172.168.140। তো এই আইপিটা যখন আমি ব্রাউজারে হিট করতেছি https://172.168.140, এটাতে যখন হিট করতেছি দেখেন আমার এটা চলে আসতেছে। তো এটা 443 তে কমিউনিকেশন করতেছে, এটা অ্যালাউ করে দেয়া আছে। তো তো সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট গুলা নিয়ে কি কি কাজ হবে, কিভাবে কি হবে, এবং এই কম্পোনেন্টের সাথে আমি যদি চাই যে ধরেন আমার এখানে দেখেন একটা অ্যাক্টিভ এজেন্ট আছে, এজেন্টটা দেয়া আছে, এইটা হচ্ছে 172.168.130। এই যে আমার আরেকটা সার্ভার, এই সার্ভারটা আমি মনিটর করতেছি আমার সকের মাধ্যমে বা সিমের মাধ্যমে। তো এই যে দেখেন, এখানে থ্রেট হান্টিং এ গেলে আমরা এখান থেকে কন্টিনিউয়াসলি লগ পাচ্ছি। তো এইটা আমরা কিভাবে করি, এজেন্ট ডিপ্লয় করি কিভাবে, এজেন্ট ডিপ্লয় করার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ এজেন্টে যাই, কোন ধরনের এজেন্ট সেটা মানে আমরা ডিপ্লয় করব, ওএসটা কিরকম। যেমন এখানে বিভিন্ন ধরনের ওএস এর ক্যাটাগরি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এইটা ওএসটা দেখে নেই যে এটা আসলে কোন ওএস ক্যাট, আচ্ছা, এটার আইপিটা আপনাদেরকে আগে দেখাই। আইপি এইচডিআর আইপি দেখেন 172.168.130। তো এই আইপিটাই আমি এজেন্ট হিসেবে নিছি। তো এটা কি ক্যাট ইটিসি ওএস রিলিজ। তো আমি এটার ওএস এর ভার্সন যদি দেখি, এটা উবুন্টু এবং ডেবিয়ান ভার্সনে আছে। ওকে, তো আমরা এখান থেকে ডেবিয়ান এএমডি 64 সিলেক্ট করতে পারি। আমাদের সার্ভার অ্যাড্রেস দিতে হবে, আমরা চাইলে এজেন্ট নেম দিতে পারি। আর ডিফল্ট গ্রুপ বা গ্রুপ ক্রিয়েট করতে হয়, সেগুলো কিভাবে করে আমরা দেখাবো। তো তারপরে আমরা এখান থেকে কমান্ড নিয়ে বা এখানে আমরা এই সার্ভারটাতে একটা এজেন্ট ডিপ্লয় করে দিই। যে এজেন্টের কনফিগারেশনটা যদি আমরা বলি, আমরা জানি যে সবসময় একটা লিনাক্স সিস্টেমের কনফিগারেশন ফাইল গুলা থাকে হচ্ছে ইটিসি এর মধ্যে। তো আমরা যদি যাই, যদি ক্যাট করে দেখি var অসেক, এই যে অসেকটা নিয়ে যেটা নিয়ে কাজ করবো, অসেক ইটিসি অসেক ডট কনফ, এইটা থাকে হচ্ছে ওয়াজ এজেন্টের কনফিগারেশন ফাইল। তো এই ফাইল যদি আমরা অ্যানালাইসিস করি, তো এখানে দেখতে পাবো যে আমার এইখান থেকে লগ আসলে কোন সার্ভারে যাচ্ছে বা কোন সিমে যাচ্ছে। দেখেন এখানে এজেন্ট ডিপ্লয় করা আছে কার 140, এবং আমার সিস্টেমটা চলতেছে আসলে 140 তে। কেন 140 তে? এখানে দেখেন সিস্টেম যে ম্যানেজ করে সবকিছু, অজুর একটা কম্পোনেন্ট সিটিএল স্ট্যাটাস ওয়াজু ম্যানেজার, এই যে ওয়াজু ম্যানেজার অ্যাক্টিভ এন্ড রানিং আছে এই সার্ভারে। তো এই সার্ভারের সাথেই আসলে আমার ওয়াজু এজেন্টটা কানেক্টেড আছে। ওয়াজু এজেন্ট, এই যে দেখেন যে ওয়াজু এজেন্ট ডিফল্ট কনফিগারেশন ফর এইটা। তো ওয়াজু এজেন্টটা এখানে আছে এবং এজেন্টের এই কনফিগারেশন গুলো, এই যতগুলো কনফিগারেশন আছে, লোকাল ফাইল কনফিগারেশন কিভাবে কি করতে হয়, এই সব কিছু নিয়ে আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখবো। হ্যাঁ, এবং এই জিনিসটা যেখানে ওয়াজু কতগুলো কম্পোনেন্ট আছে যদি আমরা বলি, আমি স্লাইডে আরেকবার আপনাদেরকে এখানে একটু যেহেতু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এখানে দেখানোর পরে আমি আপনাদের স্ট্রাকচারটাও দেখাবো, অজুর কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো অজুর কম্পোনেন্টের ভিতরে আমরা তিনটা কম্পোনেন্ট পাই, সিস্টেম সিটিএল স্ট্যাটাস ওয়াজু
ইন্ডেক্সার, অর্থাৎ এই ইন্ডেক্সারের কাজ হচ্ছে ইন্ডেক্সিং করা, অর্থাৎ ওয়াজুর লগ গুলা ড্যাশবোর্ডে শো করা বা ইন্ডেক্সিং করে প্রপার ওয়েতে রেখে দেওয়া ভিজুয়ালাইজেশনের জন্য। এবং আরেকটা কম্পোনেন্ট হচ্ছে যেটার থ্রুতেই আমরা আসলে এই যে যে গ্রাফিক্যাল ইন্টারফেসটা বা গুই ইন্টারফেস যেটাকে আমরা নর্মালি বলি, এই যে যে ইন্টারফেসটা পাচ্ছি এইটা যেটা দিয়ে পাই ওয়াজু, সেটাকে বলা হচ্ছে ওয়াজু ড্যাশবোর্ড। সিস্টেম সিটিএল স্ট্যাটাস ওয়াজু ড্যাশবোর্ড। ওকে, এইটাও আমার রানিং এন্ড অ্যাক্টিভ আছে, যার কারণেই আসলে আমি 443 তে এটাকে কানেক্ট করে এই ইন্টারফেসটা আমি এইআইপি তে পাচ্ছি। তো এইটা হয় হচ্ছে আমাদের ডেপ্লয়মেন্ট সিরিজে, এবং এটার বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে, বিভিন্ন আর্কিটেকচারে সিমের জন্য এটা ডেপ্লয় করতে হয়, এবং ডেপ্লয় করে এই সিমটা বিভিন্ন ধরনের এন্ড পয়েন্ট ডিভাইসের সাথে কানেক্ট করতে হয়, সেক্ষেত্রে নেটওয়ার্ক ডিভাইসও কানেক্ট করতে হয়। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক ডিভাইস কানেক্ট করার জন্য অনেক হ্যাসেল পোহাইতে হয়, সেটার জন্য আমরা আরেকটা ফর্ম দেখছি বা স্লাইড আমি দেখাইছি, সেটা হচ্ছে আরসিস লক সার্ভার বা একটা সেন্ট্রাল লক সার্ভার থেকে আমরা আহ, এই সিমে লক গুলা ইন্টিগ্রেট করে থাকি। তো সেই বিষয়গুলো আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে আসলে আলোচনা হবে। এবং এই ওয়াজুর যত ধরনের সিস্টেম আছে এবং এখানে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন করা যায়, এআই ইন্টিগ্রেশন করা যায়, ভাইরাস টোটাল থেকে শুরু করে অ্যাবিউজ আইপিডিবি, তারপরে আপনার চ্যাট জিপিটি, এই সব কিছুই আসলে এখানে ইন্টিগ্রেট করে সেটার আরো এক্সট্রা ফিচার নেওয়া যায়। সোয়ার হিসেবেও কাজ করা যায়, যদিও আমরা এখানে সোয়ারটা ওইরকম ভাবে দেখবো না, তারপরে সোয়ারের যে পার্ট গুলাতে আমরা অটোমেশন করতে পারি সেগুলোতে আমরা যাবো, যেমন ইমেইলে বা স্ল্যাকে বিভিন্ন ধরনের মেথডে আমরা কিভাবে এই অ্যালার্ট গুলা নিয়ে যেতে পারি সেগুলো আমরা কনফিগারেশন করবো এই ওএস লেভেলে, এবং সেগুলো আমরা এক্সিকিউট করে দেখবো যে কিভাবে এটা কাজ করে। তো এই হচ্ছে আমাদের নর্মালি আমরা সিমে যে কাজগুলা করব। এরপরেও আমরা এন ম্যাপের কিছু কাজ করব, কিছু মানে যেটা আসলে ওই অ্যাটাক সিনারিওর মধ্যে কিছু অ্যাটাক সিনারিও আমরা অ্যাটাক করে এবং সেগুলা লগ সিমে নিয়ে আমরা সেগুলোকে দেখবো যে কিভাবে এটা এক্সিকিউট হয় এবং কিভাবে আসে এবং কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়। তো এই ধরনের কাজগুলা আসলে আমরা উম, দেখবো। তো এটাতে যদি আমি আরেকটু আপনাদের যেটা বললাম এতক্ষণ সিম নিয়ে, তো ওইটার ক্ষেত্রে যদি আমরা যাই যে আমি এখান থেকে একটু শেয়ার করি আরেকটা স্ক্রিন। স্টার্ট স্টেইং, ওকে। আই হোপ আপনারা আরেকটা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? হ্যালো? দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ জি ভাইয়া দেখা দাদা, যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা যে ওয়াজু নিয়ে কথা বললাম, ওয়াজুর কতগুলো কম্পোনেন্ট নিয়ে যেগুলো কথা বললাম, দেখেন এই যে ওয়াজুর একটা আর্কিটেকচার আপনাদের সামনে আছে, হ্যাঁ, যেটা ওয়াজু ডকুমেন্টেশন বা ওয়াজু থেকেই নেয়া। তো এখানে আসলে মাল্টি নোড বা মাল্টি ক্লাস্টার করা আছে, হ্যাঁ। মাল্টি ক্লাস্টারটা কি জিনিস, ক্লাস্টার কিভাবে করে, মাল্টি নোড কি জিনিস, এগুলো আমরা কনফিগার করব এবং কিভাবে কাজ করে সেটাও দেখবো। তো মেনলি আমার এখানে দেখানোর কারণ হচ্ছে যে ওয়াজুর সেন্ট্রাল কম্পোনেন্টস গুলা কি কি, যেমন ওয়াজু সার্ভার, হ্যাঁ, আমরা একটু আগে যেটা দেখছি যে সিস্টেম সিটিএল স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাসটা দেখছি কার, ওয়াজু ম্যানেজার, তাই না? এই ওয়াজু ম্যানেজারটা হচ্ছে ওর সার্ভিসের নাম, আর নর্মালি এটাকে ওরা বলে হচ্ছে ওয়াজু সার্ভার, অর্থাৎ ওয়াজু ম্যানেজার আমার সার্ভিসের নাম হয়, আর এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ওয়াজু সার্ভার, দুইটা আসলে সেম জিনিস। তারপরে আছে হচ্ছে ওয়াজু ইন্ডেক্সার, এই যে ইন্ডেক্সার, ওয়াজু ইন্ডেক্সার হচ্ছে ইন্ডেক্সিং করে এই ওয়াজুর সার্ভার বা ম্যানেজার যেটাকে বলি, সেটার থেকে যে লগ গুলো এজেন্টের থ্রুতে আসে সেটা নিয়ে ইন্ডেক্সিং করে, এরপরে সেটাকে ড্যাশবোর্ডে পাঠায় দেয়, এবং ড্যাশবোর্ড থেকে সবকিছু আমরা দেখতে পারি বা মনিটর করতে পারি, এবং গুই ইন্টারফেসে আমরা সব ধরনের কাজ করতে পারি। এবং এটা লোড ব্যালেন্সারের থ্রুতে বা অন্যান্য যেভাবে আমি কনফিগারেশন করবো সেভাবে কনফিগারেশন করে এন্ড পয়েন্ট ডিভাইস যদি বলি, এই ধরনের এন্ড পয়েন্ট ডিভাইস যেমন সার্ভার, ডেস্কটপ, ল্যাপটপ, ক্লাউড ইনস্ট্যান্স হতে পারে, ভার্চুয়াল মেশিন হতে পারে, যেটাই হোক সেখান থেকে আমার নেটওয়ার্ক কানেক্টিভিটি যদি থাকে আহ, এই সেন্ট্রাল কম্পোনেন্ট গুলা ওয়াজুর, তাহলে সেক্ষেত্রে আমি লগ এজেন্টের থ্রুতে এইখানে নিয়ে আসতে পারি। তো এইটা হচ্ছে আমাদের ওয়াজু সিস্টেমটা এইভাবে এক্সিকিউট হয়। এবং যে ক্লাস্টারটা বললাম যে সার্ভারের একটা ক্লাস্টার করা যায়, হ্যাঁ, ইন্ডেক্সারের ক্লাস্টার করা যায়, এবং বিভিন্ন ধরনের মডেল আছে এখানে, যেমন একটা মডেল দেওয়া আছে হচ্ছে মাল্টি নোড এবং মাল্টি সাইট, সিঙ্গেল নোড সিঙ্গেল সাইট, এরকম ভাবে আমরা কনফিগারেশন করতে পারি। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো ওএস লেভেলে।
তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই স্লাইডের আলোচনা। এখন আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আসলে আস্তে আস্তে এখন করতে পারেন। আই আচ্ছা, থিংক এখন আপনারা একটা ওভারভিউ পাইছেন। আমরা জি একটু কোশ্চেনটা একটু লাস্টে নেবো, আমি একটু শেয়ার করতেছি স্ক্রিনটা, দেন জি জি শিওর। কোশ্চেন শুনে যাবে। ওকে, গ্রেট। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই এখন পর্যন্ত আমাদের সাথে আছেন। তো আমি একটু কোর্স ওভারভিউটা নিয়ে একটু ডিসকাস করব, দেন আমরা কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে চলে যাব। আপনার যে কোনো কোশ্চেন, সাইবার সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি, অফেন্সিভ সিকিউরিটি, কেরিয়ার রিলেটেড, এছাড়াও আদার্স কোনো কোশ্চেন থাকলে আপনারা করবেন, আমরা ইনশাল্লাহ সেটা ট্রাই করব। তো আমাদের কোর্সটা হলো কমপ্লিট সক ইমপ্লিমেন্টেশন ট্রেনিং 0 to জব রেডি। অর্থাৎ আমরা পুরো প্র্যাকটিক্যালি কিভাবে সক সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ এই কোর্সটা করার পরে আপনি একটা প্রতিষ্ঠানের জন্য পুরো সক ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো যারা একদম বেসিক লেভেলে আছেন, যারা কোনো কিছু জানেন না, তারাও এটা করতে পারবেন। আমরা একদম বেসিক থেকে শুরু করব, অর্থাৎ নেটওয়ার্কিং পার্ট এবং কালি লিনাক্স বা লিনাক্সের কমান্ড থেকে শুরু করে আমরা স্টার্ট করব। তো যাতে ভাইয়া লাইভ লাইভ ক্লাস সূত্রটি আর সাপোর্ট ক্লাস সূত্রটি একটু বলেন। হ্যাঁ, আমি শেষ করতেছি, ইনশাল্লাহ বলবো। তো যেটা হলো, তো যারা একদম নন আইটি পারসন, ফ্রেশার, ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাই করতে পারবে। আর যারা জবে আছেন, কোথাও কাজ করতেছেন, সাইবার সিকিউরিটি হোক, আইটি হোক বা অন্য ফিল্ডে হোক, তারা ইজিলি এটা করতে পারবেন। এর ফলে কি হবে, তারা পুরো সব সিস্টেম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারবেন। তো আমরা পুরো প্র্যাকটিক্যাল সেশন দেখাবো আর কি। এখানে থিওরিক্যাল খুবই কমই থাকবে, থাকবে না বললেই চলে। জাস্ট যেটা প্র্যাকটিক্যালের একটা থিওরি সেশন থাকবে, বাট মেইনলি আমাদের 100% প্র্যাকটিক্যাল। তো আমাদের মেন্টর সাহেব, উনি আসলে খুবই এক্সপার্ট আর কি সব সিস্টেমে। ওনার সেশনটা দেখে আসলে বুঝতে পারতেছেন আপনারা। তো আমরা আমাদের 34টা ক্লাস থাকবে। লাইভ ক্লাস থাকবে 17টি, সাপোর্ট ক্লাস 17টি থাকবে। তো উইকলি 2টা ক্লাস থাকবে, লাইভ ক্লাস, এবং সাপোর্ট ক্লাসও ভাইয়া 2টা থাকবে। সাপোর্ট সাপোর্ট ক্লাস কি আপনার ওই থিওরি ক্লাস? না না, আপনার মেইন ক্লাসে যে প্রবলেম, যে কাজগুলো শিখবেন দেখবেন, বাসায় বসে প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, তো সাপোর্ট ক্লাসও আপনি জয়েন করে হেল্প নিতে পারবেন, আমাদের সাপোর্ট ট্রেনার থাকবেন। আর যারা আমাদের এখানে ইভ্যালুয়েশনটা খুব হার্ড, তো আপনারা প্রত্যেকটা ক্লাসের উপরে আসলে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এবং কুইজ থাকে। এটা আমরা খুব স্ট্রিক্টলি ফলো করি এবং এটা মার্কিং করা হয়। এবং লাস্টের দিকে আমরা ফাইনাল একটা এক্সাম নিই ইভ্যালুয়েশন পার্টের জন্য। দেন আমরা 15 দিনের একটা কি বলে এটাকে থিসিস রাইটিং লেখায় এই কোর্সের, এবং ডিফেন্স সিকিউরিটি সব সিস্টেমের উপরে একটা থিসিস রাইটিং লেখায়, যাতে সেই কোর্স থেকে কি শিখছে, ইন ফিউচারে কিভাবে এটা নিয়ে কাজ করবে, A to Z আমরা একটা থিসিস রাইটিং লেখানোর একটা পার্ট রাখি। এটা দিয়েও আমরা ইভ্যালুয়েশন করি। যারা ইভ্যালুয়েশনে ভালো করবে তাদের আমরা ইন্টার্নশিপ জব অপরচুনিটির একটা আমরা অপশন রাখি। এটা এখানে একটা অপরচুনিটি আছে আপনাদের জন্য। আর আমাদের ক্লাস শুরু হবে ঈদের পরে, মার্চের 29 তারিখে, এবং রাত 9টায়। আমাদের ক্লাসগুলো রাত্রে আসলে নর্মালি হয়, যাতে সবাই করতে পারে। এবং ইনিশিয়ালি আমরা ফিক্স করছি রবিবার এবং মঙ্গলবার, আহ, যাতে সবাই এটা করতে পারে। তারপর যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমরা মনে করেন এটা শিডিউল করতে পারি। তো আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনার আমাদের ইয়ে আছে, কি বলে এটা, কোর্স ওভারভিউ আছে বা কারিকুলাম আছে, মডিউল যেটা বলি, তো সেটা দেখে নিতে পারবেন। তো আই হোপ আপনারা আসলে জয়েন করবেন। আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাইলে, ডিফেন্সের সিকিউরিটি নিয়ে কাজ করতে চাইলে, অথবা সোয়াক অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাইলে, অবশ্যই এটা আপনাদের জন্য আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ কোর্স হবে। কারণ এখন বর্তমানে সাইবার সিকিউরিটির যুগ, এটা ডিমান্ড কখনো শেষ হবে না। এটা আপনি আনটিল পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত। কারণ এখন বর্তমানে যতদিন যাবে, মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে সবাই চলে আসতেছে, অলরেডি তো চলে আসছে। ইন ফিউচারে আসলে সবই ডিজিটাল হয়ে যাবে। একটা গার্মেন্টস সেক্টরও ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে। তো এই জন্য সাইবার সিকিউরিটি না দিলে সে বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবে না, কারণ অ্যাটাক পর অ্যাটাক আসবে। হ্যাকার গুলো আসলে রেগুলারলি অ্যাটাক করে। তো এখান থেকে প্রোটেকশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে, আপনার প্রতিষ্ঠানকে সিকিউরিটি দিতে হবে। তো এটার জন্য আপনাকে এক্সপার্ট দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সপার্ট খুবই কম। আমরা লিঙ্কডইনে গেলে দেখবেন সবাই সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সবাই সবাই সাইবার সিকিউরিটি এক্সপার্ট। বাট কি হয়, আহ, তারা নলেজ নাই, জাস্ট দিয়ে রাখছে। বাট যদি আপনি তাকে এভুলেশন করেন, তাকে আস্ক করেন, দেখবেন কিছু পারবে না। তো এই জন্য আপনি যদি মোটামুটি স্কিল নিতে পারেন, তাহলে এই সেক্টরটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। আর কম্পিটিশন খুবই কম এই সেক্টরে, কারণ স্কিল পার্সন নাই। অন্যান্য সেক্টরগুলোতে আসলে হিউজ পরিমাণ পার্সন আছে।
বা কম্পিটিশনটা হাই থাকে, বা এই সেক্টরটা ডিমান্ড হাই, স্যালারি স্ট্রাকচারটাও ভালো, বাট কম্পিটিশনটা লো, কারণ স্কিল পারসন নাই। তো এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি, এই সেক্টরটাকে সহজে বিল্ড আপ করা। আর আস্তে আস্তে সবাই এই সেক্টরের দিকে ঝুঁকতেছে, বাট আর একটু সময় লাগবে এই সেক্টরটা পুরোপুরি রিসোর্সটাকে নিয়ে আসার জন্য আর কি। তো আমি আর বেশি সময় নেব না। আর একটা জিনিস, আপনাদের চ্যাট বক্সে, জুমের চ্যাটে একটা লিংক দেওয়া আছে, আমাদের অ্যাটেন্ডেন্স ফর্ম, আপনি একটু ফিল আপ করবেন কাইন্ডলি। তাহলে আমরা আমাদের যে আজকের যে রেকর্ডিংটা আপনাদেরকে দিতে পারবো, প্লাস আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবো। আর যারা ইন্টারেস্ট আছেন পোস্টটা করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। ঈদের পর পরে আমরা শুরু করব। তো যারা ভাই ক্লিয়ার, আপনাদের এক্সাম সেন্টার আছে, আমি যদি মনে করি যে আমি হ্যাঁ, এটা এক্সাম দেবো। আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো এক্সাম, শুধু সাইবার সিকিউরিটি না, আইটি সেক্টরের যত এক্সাম আছে সব এক্সাম আমরা আপনাদেরকে করব, আমাদের অপরচুনিটি আছে। তো আমরা এক্সাম যদি দিতে চান, আমরা সেভাবে গাইড করব, প্রিপারেশনটা আপনাদেরকে দিব, যাতে আপনারা 100% পাস করেন। আমাদের এখানে আমরা যেভাবে প্রিপারেশন দিয়ে থাকি, আমাদের 100% পাশের মানে পাশের ইয়ে আছে আর কি, 100% আর কি। তো যদি কেউ এক্সাম দিতে চান, সেক্ষেত্রে আমরা এই অপরচুনিটিটা বা প্রিপারেশনটা আপনাকে দিয়ে দিব আর কি। আর আশিকুল ভাই মেন্টর, উনি খুব এক্সপার্ট, উনিও সার্টিফাইড। এক্সাম ফিটা কিরকম আসে ভাইয়া, এক্সাম ফিটা? এটা ডিপেন্ড করে আর কি, ওটা নিয়ে পরে ডিসকাস করবো। ডিপেন্ড করে আসলে, আহ, যখন আপনি এক্সাম দেবেন তখন আসলে ডলার রেট প্লাস আদার্স যে এইগুলো আছে, সেটার উপর ডিপেন্ড করে। যখন যে দিবেন আমাদের সাথে কমিউনিকেট করলে আমরা ওইভাবে আপনাদেরকে গাইড করবো। ওকে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর ফর্মটা ফিল আপ করেন সবাই। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা কোশ্চেন সেশনে চলে যাচ্ছি। ভাইয়া, জব প্লেসমেন্টের ক্ষেত্রে তো আপনাদের মানে 100% সাপোর্ট থাকবে, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইন্টার্নশিপ জব প্লেসমেন্ট অপরচুনিটি থাকবে। এখন দেখেন, এখানে একটা বিষয় আছে, আপনি যদি ক্লাসে ভালোভাবে সময় দেন, প্র্যাকটিস করেন, আমাদের রেগুলেশন গুলো যদি ভালোভাবে আহ, পার করতে পারেন, সেক্ষেত্রে আমি ভালো রিসোর্স যদি কোথাও দিই, সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু বারবার আমার কাছে চাইবে। কিন্তু কেউ যদি ক্লাসে মনোযোগ না দেয় বা ড্রপ করে, সেক্ষেত্রে তাকে আমাকে ক্যারি করা টাফ, যদিও আমরা মানে ক্যারি করা ট্রাই করব। বাট আপনারা যদি ইভ্যালুয়েশনে ভালো করেন, আমাদের প্রজেক্ট থাকবে, আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এক্সাম থাকবে, থিসিস রাইটিং থাকবে, তাহলে আমি ইনশাল্লাহ আমরা ভালো একটা সাপোর্ট দিতে পারবো এখান থেকে। কারণ আমরা তো আসলে ইন্ডাস্ট্রিতে আছি, আশিফুল বায়ু ইন্ডাস্ট্রিতে আছে। তো আমাদের কাছে হিউজ পরিমাণ ইয়ে আসে, ফোন আসে বা কল আসে, যে আমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে কিনা, বা ইঞ্জিনিয়ার আছে কিনা, সোয়াকের কাজ জানে এরকম কেউ আছে কিনা। তো যদি আপনারা যারা ভালো করবেন, তাদের জন্য আমরা ভালো একটা সাপোর্ট দিব এখানে। আর এখান থেকে আপনি স্কিলটা ভালোভাবে নিতে পারলে এমনি আপনি জব পেয়ে যাবেন, আমাদের সাপোর্ট প্রয়োজনও নাই, বাট আমরা এটা সাপোর্ট ইনশাল্লাহ দিব। ওকে, ভাইয়া এটা কি রিমোট জব নাকি অনসাইট জব করতে হবে এটা? এটা রিমোট জবও আছে মার্কেটে, অনসাইট জবও আছে, সব ধরনের। আপনি বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে রিমোট জব করতে পারবেন, হিউজ পরিমাণে একটা অপরচুনিটি আছে। অথবা দেশের বাইরে চলে যেতে পারবেন, এগুলো ডিমান্ড সব জায়গায়, নট অনলি বাংলাদেশ, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব জায়গায়। আচ্ছা ভাইয়া, এখানে স্প্লাঙ্ক টুলসটা কি শেখানো হবে? স্প্লাঙ্ক আমরা অজুটা দেখাবো, তাই না আশরাফুল ভাই? হ্যাঁ, আমরা আসলে ওপেন সোর্স নিয়ে কাজ করব। ওপেন সোর্স নিয়ে কাজ করলে হচ্ছে আমরা একদম ইন ডেপথে যেতে পারবো, যাতে করে আমরা আসলে একটা সিম কিভাবে ফাংশন করে ওইটা জানতে পারবো। সেক্ষেত্রে আমাদের অন্যান্য সিম বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। তো কোর ভাবে শেখার জন্য ওপেন সোর্সটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো সেটা শিখতে পারলে আমাদের স্প্লাঙ্ক বা মাইক্রোসফট সেন্টিনেল, যেটাই বলেন, সিমের আর্কিটেকচার এক একটার এক এক রকম, বাট মূল কাজটা একই। তার ড্যাশবোর্ড বা বিভিন্ন জিনিসপত্র একটু ডিফারেন্ট হয়, এদিক ওদিক হয়, কারো এই ফ্যাসিলিটিসটা একটু বেশি, কারো এটা কম, বাট সবাই একটাই কাজ করে, লগ অ্যানালাইসিস করে। ভাই আপনি যেটা বলছিলেন যে লগের জন্য যদি আমি সার্ভার ডেডিকেট করি, তাহলে কি আমাকে অন্যান্য যে ইন পয়েন্ট গুলো আছে, নেটওয়ার্ক ডিভাইস বা আদার্স ইন পয়েন্ট যেগুলো আছে, সেগুলো কি আমাকে অজরে ইন্টিগ্রেশন করতে হবে কিনা বা ইন্টিগ্রেট করতে হবে কিনা? মানে আপনি কোনটা দেখাবেন, যে আমি প্রত্যেকটা ইন পয়েন্টকে ইন্টিগ্রেশন করে আমরা দেখবো, না একটা লগ সার্ভার থাকবে যেখানে লগ গুলো অ্যানালাইসিস করে আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবো? আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে আশরাফুল চাচ্ছিলাম, ভাই, আপনি একটু মিউটে সুযোগ আছেন, দেওয়া যাবে? আশরাফুল ভাই, আপনি মিউটে চলে গেছেন। আমি আলামিন হোসেন বলছিলাম। আমি একটু কথা বলতে চাই, সুযোগ দেওয়া যাবে? যে কোশ্চেনটা করেন। আর আশরাফুল ভাই, আপনি মিউটে আছেন সম্ভবত। সিম আচ্ছা, কৌশল সিকিউরিটি। আমি
আমি আমি এইটার অ্যান্সারটা দিই, আমি সরি আমি মিউট ছিলাম, আমি খেয়াল করি নাই। তো হ্যাঁ উনি যেই কোশ্চেনটা করছেন এটার অ্যান্সারটা একটু দিই, আপনারটা তারপরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এন্ড পয়েন্ট যত ডিভাইস আছে, এন্ড পয়েন্ট ডিভাইসের মধ্যে আমরা কি দেখি যে একটা ইনফ্রাস্ট্রাকচারে কি থাকে, সুইচ থাকে, হুম, ফায়ারওয়াল থাকে, আইপিএস থাকতে পারে, আইডিএস থাকতে পারে, হ্যাঁ, ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, এগুলো থাকে। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা সিমে ওয়াজুর ক্ষেত্রে আমরা কি করি, এজেন্টের থ্রুতে লক কালেক্ট করি। তো এজেন্টের থ্রুতে লক কালেক্ট করার ক্ষেত্রে ওর কিছু রিকোয়ারমেন্ট থাকে যে কোন কোন ওএস এ ও এটা ডিপ্লয় করা যায়। বাট এই সুইচ, ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে যেগুলো নেটওয়ার্ক ডিভাইস হয় সেক্ষেত্রে আমাদেরকে ওই ধরনের এনভায়রনমেন্ট আমরা পাই না যেখানে এজেন্ট ডিপ্লয় করব। তো তখন আমরা কি করি, এই লকগুলো, এই সুইচ বা ফায়ারওয়াল বা আইপিএস, আইডিএস বা নেটওয়ার্ক যত ডিভাইস আছে তাদের একটা ক্যাপাবিলিটি থাকে, সেটা হচ্ছে লক ফরওয়ার্ড করার, তাই না? তো আমরা এইটার ক্ষেত্রে কি করি, এই ধরনের ডিভাইসের ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, সিমে লগ নিতে হবে। কারণ নেটওয়ার্ক ডিভাইসে মানে সাইবার সিকিউরিটি, ডিজিটাল অ্যাসেটের কোনো একটা পোর্শন যদি আমি বাদ রাখি, অর্গানাইজেশনের মনিটরিং এর বাইরে রাখি, তাহলে আসলে সক আমাকে কোনোভাবেই উপকার করতে পারবে না। তো সবগুলা ডিভাইসের লগে আমাকে সিমে নিয়ে এসে তাই সেটাকে আমার কোরিলেট করে ভিজুয়ালাইজেশনে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে আরেকটা মেথড ইউজ করি। তো ফায়ারওয়ালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডিউল ইউজ করে করা যায়। আর এজেন্টের থ্রুতে করতে গেলে আমরা একটা লক সার্ভার জেনারেট করি। সেই লক সার্ভার থেকে আসলে আমরা লক গুলা সিমে কালেক্ট করি এজেন্টের থ্রুতে। সো আই থিঙ্ক একটু আগে যে কোশ্চেনটা করছেন এটার অ্যান্সার পাইছেন, রাইট? প্র্যাকটিক্যাল লাইফে কি হয়, যেমন আমি বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বলি, তারা কি এভাবেই করে যে সার্ভার থেকে লগগুলো কালেক্ট করে? প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আপনার কি হয়, আমি আপনাকে এই যে সিস্টেমটা আপনাকে বললাম, হ্যাঁ, আপনি একটা ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে আপনাকে কাজ করতে দিছে, ধরেন যে এইখানে এমপ্লয়ি আছে, হ্যাঁ, তো সে ধরেন বিভিন্ন সার্ভারে অ্যাক্সেস দিচ্ছে, এখানে বিশাল বড় একটা সার্ভার আছে, হ্যাঁ, সার্ভারে আরো ধরনের ডিভাইস আছে, সার্ভারে বিভিন্ন ধরনের ওএস আছে, এক একটা ওএস এক একটা সিস্টেম এক এক ধরনের সার্ভিসের জন্য কাজ করতেছে, হ্যাঁ। তো আমাকে তো এই সার্ভারও এনশিওর করতে হবে কিছু না হয়, এবং যেই লোকটা কাজ করতেছে যেই ডেস্কটপটা দিয়ে, সেইটাতে থ্রুতেও যেন কিছু না হয় সেটাও তো মনিটর করতে হবে। তার মানে এন্টায়ার অর্গানাইজেশনের সবকিছু আমাকে সিমের আন্ডারে নিয়ে আসতে হবে। সেটা আনার জন্য যা যা করা লাগে এবং করতে হয় সেই সব কিছুই আমরা এই কোর্সে দেখাবো এক্স্যাক্টলি। ভাই একটা ইন্টারাপ্ট করতাম আমার যে একটা প্রশ্ন ছিল। আপনি যে বললেন মানে সার্ভারের আন্ডারে প্রত্যেকটা ইউজার সহ আপনি মনিটর করতে হবে সকের আন্ডারে। রাইট, রাইট। আচ্ছা, জি জি, বলেন। আমার প্রশ্ন হলো, সিম টুলস আমার শুধু ডেটা সংগ্রহ করবে, বিভিন্ন লক কালেকশন করবে বিভিন্ন ডেটা সোর্স থেকে, আহ, বিভিন্ন সার্ভার থেকে, যেমন আপনার ইডিআর থেকে করবে, আইপিএস থেকে, আইডিএস থেকে, অ্যান্টিভাইরাস থেকে। সে শুধু আমাকে লক দিবে। এন্ড রাইট। পয়েন্টে তো এন্ড পয়েন্টে আমার যেটা এন্ড পয়েন্টে আমার ক্লাস থাকবে কিনা, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার আমি মনিটর করব, এর জন্য তো অবশ্যই আমার ইডিআর টুলস লাগবে। সেই ইডিআর টুলস আপনারা ক্লাসে রাখবেন কিনা? কারণ ইডিআর ছাড়া তো আমি তো সিম টুলস থেকে শুধু লক পাবো, কিন্তু ইডিআর দিয়ে আমি হোল সিস্টেমকে আমি মনিটর করব। ওয়াজুর মধ্যে বিল্ট ইন ইডিআর আছে। ওকে। আর সিম টুলসটা শুধুমাত্র এটার জন্য না, যে কোনো লগটাকে অ্যানালাইসিস করার জন্য, কোরিলেট করার জন্য, যে ফিল্ড গুলো আমার আমি আমার এটা মনিটরিং বুঝতে এর জন্য পারছি। আমি দরকার। কি বলি, সিম জি। টুলসটা ইউজ করি আমরা, যে আমাদের সিস্টেমে যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, ওইটা আমরা ওটাকে ইনভেস্টিগেশন করার জন্য এটা আমাকে বেশি কাজে দিবে। আর আমার আরেকটা প্রশ্ন, যে আমার সিস্টেমে vulnerability আসলো, বা আমার ইনসিডেন্ট ঘটে গেল, সেই ক্ষেত্রে আমরা মানে কোন টুলস এর মাধ্যমে প্যাচ ম্যানেজমেন্ট করবে, এটা আপনাদের ক্লাসে মডিউলে থাকবে কিনা? আহ
এরকম টুলস যেমন লাইক না, টেনিয়াম। আপনি যেটা বলতেছেন আমরা আসলে এই একটা জায়গাতে তো সবকিছু নিয়ে আসা পসিবল না, তাহলে আমাকে হয়তো এটা 6 মাসের বা 7 মাসের কোর্সে নিয়ে যেতে হবে। তো প্যাস ম্যানেজমেন্ট, সিস্টেম ইঞ্জিনিয়ারিং এই ধরনের কাজগুলো তো অন্য টিমের। তো ডিফেন্সিভের ক্ষেত্রে আমরা যেটা করি, যেমন আপনি যেটা বললেন সিমের ক্ষেত্রে, ওইটা আমি একটু বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি একটা ইনসিডেন্ট হয়ে যায় বা হয়ে গেল, তাহলে আমরা কিভাবে কি করব। ধরেন একটা ডিডোস অ্যাটাক হইতেছে, একই আইপি থেকে বা ডিফারেন্ট আইপি থেকে বারবার আমি দেখতেছি যে আমার একটা সার্ভারে অথেন্টিকেশন ফেইলিওর আসতেছে, তখন আমি সেটার জন্য কি করতে পারবো। আমার অ্যালার্ট দিচ্ছে, লেভেল 12 এর উপরে অ্যালার্ট দিচ্ছে, তো আমি তখন ইনভেস্টিগেশন করে জানতে পারলাম এই আইপি থেকে আসতেছে বা এই আইপি থেকে আসতেছে, যেটা হচ্ছে আউটসাইড আমার নেট অর্গানাইজেশনের ভিতরের আইপি না, আমি আমার ভিতরের আইপি সিরিজ জানি। তখন কি করবে, আমার ফায়ারওয়াল আছে, আমি ফায়ারওয়াল থেকে তাকে ব্লক করে দেবো, সে আমার ভিতরে ঢুকতে পারবে না। এবং কোনো কারণে কেউ যদি, আমি আমি যে শুধুমাত্র যে অথেন্টিকেশন ফেল আসতেছে সেটা দেখতেছি তা তো না, আমার যতগুলো অথেন্টিকেশন সাকসেস হইতেছে পুরো দিনে, আমার কতগুলো অথেন্টিকেশন সাকসেস হইতেছে, এবং কোন কোন আইপি থেকে সেটা সাকসেস হইতেছে, সেটা কি পাবলিক আইপি না প্রাইভেট আইপি, এবং কোন সিরিজের আইপি, সেটা কি আমার কোন ভিল্যানের আইপি, কোন জোনের আইপি, এমজেড জোনের বা ডিএমজেড জোনের, সেটাও তো আমরা আইডেন্টিফাই করতেছি। তো সেই ক্ষেত্রে আমার পুরা নেটওয়ার্কটা সিকিউর করার জন্য তো সিম আমাকে হেল্প করতেছে। এটা আমি মেনে নিলাম। আমি মনে করলাম যে আপনার এখন একটা vulnerability আসলো। আপনার অফিসে 50,000 ল্যাপটপ আছে, সার্ভার আছে, আপনার সিসি ক্যামেরা আছে, এভরিথিং। 50,000 একটা প্যাচ যখন আপনি আপডেট করবেন, তখন তো আপনি শুধু আহ, মানে প্যাচ ম্যানেজমেন্ট টুল ছাড়া তো এটা পসিবল না। এটা কিভাবে এক সম্ভব? প্যাচ ম্যানেজমেন্ট টুল যেটা মেনটেন করবে, এটা নেটওয়ার্ক টিম বা সিস্টেম টিম মেনটেন করবে। সকের কাজ তো প্যাচ ম্যানেজমেন্ট করা, প্যাচ আছে কিনা ভালনারেবিলিটি ডিটেকশন করে দেওয়াটা হচ্ছে সকের কাজ। তো ভালনারেবিলিটি ডিটেকশনের জন্য সিমের ভিতরে একটা মডিউল আছে যেটার নাম হচ্ছে ভালনারেবিলিটি ডিটেকশন মডিউল। হ্যাঁ, তো ওই মডিউলের ভিতরে গেলে আপনার যতগুলা এজেন্ট কানেক্টেড আছে, ওর কি কি ধরনের সিভি আছে, কি কি ধরনের ভালনারেবিলিটি আছে, সেটার একটা রিপোর্ট সে জেনারেট করে সিস্টেম টিমকে দিবে, এবং সিস্টেম টিম সেটা প্রতিনিয়ত সেটা আপগ্রেড করার জন্য কাজ করবে। এখন সিস্টেম টিম বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয় আসলে, আপনার আমি কোশ্চেনটা বুঝতে পারছি। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জায়গা থেকে সবকিছু করানোর চেষ্টা করা হয়, এটা সিস্টেম টিমের কাজও এই সক ইঞ্জিনিয়ার দিয়ে করানোর চেষ্টা করা হয়, নেটওয়ার্ক টিমের কাজও সক ইঞ্জিনিয়ার দিয়ে করানোর চেষ্টা জি, চেষ্টা করানো তাই। হয়। এই জন্য আমি হ্যাঁ, প্রশ্নটা করছি আপনাকে হ্যাঁ, যে বাট ওইটা আমরা না, মানে ওইটা আপনারা ওই বাংলাদেশের সিস্টেম প্রেক্ষাপটে সব দিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সেই সিস্টেম জি আমি এই অ্যাডমিনিস্ট্রেশনের জন্যই কোর্সটা করলে হয়তো এটা পাবেন। জি এটা আপনাকে এই জন্য আমি প্রশ্নটা করেছি, যেহেতু বাংলাদেশে এই জিনিসটা, আমাদের সাইবার সিকিউরিটি এই জবটা মানে নতুন শুরু হয়েছে। যেই সক অ্যানালিস্ট উনি আপনার ইয়া করবে, ইন পয়েন্ট মনিটরিং করবে, লগ অ্যানালাইসিস করবে, আবার প্যাচ ম্যানেজমেন্ট করবে। মূলত আমি এই জন্যই প্রশ্নটা করেছিলাম। আই নো ব্যাপারটা, এটা আমি জানি। তো ব্যাপারটা এত মানে কঠিন কিছু না, আপনি যেটা বলতেছেন। যদি আপনারা চিন্তা করেন যে আমার সিস্টেমে ভালনারেবিলিটি আসছে, হ্যাঁ, আমরা যারা বড় অর্গানাইজেশন চিন্তা করি বা ব্যাংকের ক্ষেত্রে চিন্তা করি, সেখানে একদম আইএম ইঞ্জিনিয়ার থেকে প্যাম ইঞ্জিনিয়ার পর্যন্ত আলাদা, মানে একজনের এক একজনের কাজ একদম ফিক্সড, সেই কাজটুকুই করবে। এবং এটার মনিটর করা অনেক ইজি হয় যে কার কাছ থেকে আসলে ভুলটা হয়েছে, ফিশিং ইমেল এর ক্ষেত্রে কে আসলে এই জি ঘটনাটা ঘটাইছে। হ্যাঁ, হ্যাঁ, তো বাট মানে এটা ছোট টেস্ট লেভেল। অর্গানাইজেশনের, হ্যাঁ, ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, যার কারণে যদি ভালনারেবিলিটি পায় এবং যেই এজেন্টে যেই সার্ভারে এটা পাইছে, হ্যাঁ, তো সার্ভারে পাওয়ার পরে তাকে যদি অ্যাক্টিভ ডিরেক্টরি বা ওই প্যাচ ম্যানেজমেন্ট কোনো সিস্টেমের অ্যাক্সেস তাকে দেয়, তো সে সেটার মাধ্যমে তাকে ট্রেন করে সে করতে পারে। বাট মেইনলি আমাদের কোর্সের মোটিভ ওইটা না, আমাদের কোর্সের মোটিভ হচ্ছে আপনারা অর্গানাইজেশনের জন্য ডিফেন্সিভ মেজারে সকটা কিভাবে ডিপ্লয় করতে পারে, এবং সক দিয়ে সিকিউরিটি অপারেশন সেন্টার বা সক অ্যানালিস্ট হিসেবে পুরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা স্বীকৃত, সেই ধরনের একটা কোর্স আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। আমার মনে হয় সিম টুলস এর স্প্লাঙ্ক বা মাইক্রোসফট সেন্টিনেল রাখলে একটু ভালো হতো। সেই ক্ষেত্রে একটু বিবেচনা করা যায় কিনা একটু দেখবেন। মাইক্রোসফট সেন্টিনেল পার লগে হচ্ছে হ্যাঁ, আপনার ফাইন মোস্ট করে। পপুলার সিম টুলস আচ্ছা, আচ্ছা ভাইয়া, অ্যান্ড্রয়েড। যেহেতু বললেন স্প্লাঙ্কের ক্ষেত্রে, স্প্লাঙ্কের ক্ষেত্রে যেহেতু বললেন কিউ রাডার, আমার স্প্লাঙ্কে কাজ করার অভিজ্ঞতা আছে, কিউ রাডারে, আর্ক সাইটে মাইক্রোসফট সেন্টিনেল, মাইক্রোসফটের সার্টিফিকেটও আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট পার লগে আপনার কি পরিমাণ লগ আসবে সেটার উপরে ডিপেন্ড করে সে চার্জ করে পার ডলারে, রাইট? হ্যাঁ, এবং আপনার, আমি আপনাকে বলি, আমি লগ যেন আমার কম আসে, আমার সিস্টেমে লগ যেন আমার কম আসে, এর জন্য আমি তো এসআর পলিসি ক্রিয়েট করব, অ্যান্টিভাইরাস পলিসি ক্রিয়েট করব। ফলস পজিটিভ অ্যান্ড এটা ট্রু তো গুড পজিটিভ। প্র্যাকটিস হইলো না।
সেই জন্য আমার মনে হয় যে আপনার এই মডিউলে ইয়েটা রাখলে ভালো হতো। মাইক্রোসফট বিশেষ করে ইডিআর টুলসটা একটু রাখলে ভালো হয়। ইডিআর আপনাদের ওয়াজুতে বিল্ট ইন, আমরা যে সিমটা ইউজ করবো ওইটাতে আমরা ইডিআর বিল্ট ইন আছে। তো ওইটার কাজগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করব, যেটা আমি আপনাকে প্রথম দিকেই বলছি। ওকে ওকে, থ্যাংক ইউ। জি। আসসালামু জি, আলাইকুম। ইশতিয়াক ভাই, ভাই আমার কিছু আলামিন ভাই কোশ্চেন কিছু ছিল। বলতে চাচ্ছিলেন। জি। হ্যাঁ, সুদীপ্ত ভাই, আপনি আমার শহরের লোক, জি বলেন। জি জি। আচ্ছা, আহ মানে মেইনলি কোর্সের বাইরে আমি একটু বলতে চাচ্ছিলাম যে ভেন্ডর সার্টিফিকেশন ম্যাটার করে নাকি হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সাইবার সিকিউরিটি ম্যাটার করে জবের ক্ষেত্রে? আহ জবের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে মাস্টার ডিগ্রি ম্যাটার করে, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ভেন্ডর সার্টিফিকেট ম্যাটার করে, আর বাংলাদেশের ক্ষেত্রে মাস্টার্স এর সাথে ভেন্ডর সার্টিফিকেট ম্যাটার করে। আপনি বিএসসি করে ভেন্ডর ভেন্ডর করলে চাকরি পাবেন তাড়াতাড়ি, আর মাস্টার্স থাকলে যেটাকে আপনাকে যেভাবে এভালুয়েশন করবে তার থেকে বেশি এভালুয়েশন করবে ভেন্ডর সার্টিফিকেটের ক্ষেত্রে। সার্টিফিকেট ইভেন আপনি যদি অনার্স পাশও হন এবং অন্য সেক্টর থেকেও আসেন এবং আপনার ভেন্ডর সার্টিফিকেট থাকে, তো সেক্ষেত্রে ওই লোকের প্রায়োরিটি বেশি হয় সাইবার সিকিউরিটিতে। সাইবার সিকিউরিটিতে ওই পার্সনটাকেই বেশি মূল্যায়ন করে যার ভেন্ডর সার্টিফিকেট থাকে এবং যে স্কিল্ড। এবং আমাদের ক্ষেত্রে আমরা যত অর্গানাইজেশন যেখানেই কাজ করি, কাউকেই শুধুমাত্র একটা ইন্টারভিউ ফেস করে নেওয়া হয় না, প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট দিয়েই তাদেরকে এন্ট্রি করানো হয়। কারণ এটা খুবই ক্রিটিক্যাল একটা সেক্টর, যে সেক্টরে সামান্য ভুলও অনেক বড় ক্ষতির কারণ হইতে পারে, তো এই রিস্কটা অর্গানাইজেশন কোনোভাবে নেয় না। জি জি, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে আমরা স্টুডেন্ট অবস্থায় তো ভেন্ডর সার্টিফিকেশন তো আমরা স্টুডেন্ট অবস্থায় নিতে পারবো না, মানে যেই প্রাইস আর কি ভেন্ডর পারবেন। সার্টিফিকেশনের আচ্ছা, মানে প্রাইসের ক্ষেত্রে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু হাই প্রাইসটা তো প্রাইস, অনেক জি। বেশি না? হ্যাঁ। তা আমি তো আপনাদেরকে এই ক্ষেত্রে সাজেস্ট করতে পারি যে আপনারা একটা সুযোগে থাকবেন, ওনাদের সাথে কানেক্টেড থাকলে এই ইসি কাউন্সিলের অনেক সময় অনেক অফার আসে। হ্যাঁ, যেমন আমি কয়েকটা জায়গাতে কয়েকটা অফার অনেকটাই দিছি, যে যেটা 42,000, 43,000 বা 62,000-এর কোর্স ছিল, সেটা দেখা গেছে যে ওরা একটা সময় ওই শুধুমাত্র ওই ভেন্ডরের যে ইটা কি বলে একটা কোড থাকে, হ্যাঁ, ওইটা আপনাকে 20-22 হাজারও দেখা যাচ্ছে, তখন ডলার প্রাইসের অনুযায়ী একটু কম বেশি হয়, 22-23-এর মতো এরকমও পাওয়া যায়। হ্যাঁ, তো ওই টাইম গুলো আপনারা যদি গ্র্যাব করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি থাকবে। তো এটা দেয়, মাঝে মধ্যেই দেয়, তো একটু মানে অ্যাক্টিভ থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে ভাইয়া মানে বাংলাদেশের মানে স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় বাংলাদেশে অন সাইট ইন্টার্নশিপ পাওয়া যায় কিনা? হ্যাঁ, অবভিয়াসলি অনসাইট ইন্টার্নশিপ পাওয়া যায়, এবং স্টুডেন্ট থাকাকালীনই আমরা ইন্টার্নশিপটাকে বেশি প্রেফার করি যারা লাস্ট সেমিস্টারের দিকে থাকে। বিকজ অফ তারা একদম মানে বলতে গেলে কি মাত্র জিনিসপত্রগুলো তার স্ট্রাকচারটা নাড়াচাড়া করা হচ্ছে, তো তাকে যেই জি জি। প্লেসমেন্টে আমি বিল্ড করব, তো ওইটা খুব স্ট্রং হয়। তো আমাদের ক্ষেত্রে আমরা যারা ইন্টার্ন নেই তাদের ক্ষেত্রে আমরা এটাই চিন্তা করি যে ও এই যে ধরেন আমরা যখন তাকে ওএসআই মডেল 7টা মডেলের কথা জিজ্ঞেস করতেছি, সে খুব তাড়াতাড়ি বলে ফেলতে পারতেছে, সে এটার সাথে আমি যে কাজগুলো করাচ্ছি সেগুলো কোন লেয়ারে কোন কাজগুলো হচ্ছে এটা খুব কানেক্ট করতে পারতেছে খুব তাড়াতাড়ি, কারণ সে আসলে সিএসসি এর ওই কোর্স গুলা করে করে এখনো তার ওই ব্যাপারটা ভিতরে থাকে। তো এটাতে ওই জি জি জি। স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে বিল্ড করা যায়। হ্যাঁ, বুঝতে আচ্ছা ভাই, পারছি। আমার একটা কোশ্চেন ছিল। জি। যেমন আমি হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমার সাইবার সিকিউরিটি বা আইটি লেভেল আইটি প্রফেশনাল হিসেবে যুক্ত হওয়ার খুবই ইচ্ছা আছে। সো আমি যদি আমার রিজিউমে বা আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বাড়াতে থাকি, and এটা আমি ভবিষ্যতে যদি রিক্রুটারদের দেখাই, সেক্ষেত্রে কি এটা মূল্যায়িত হবে নাকি আমার একটা কম্পিউটার সায়েন্সের সার্টিফিকেট লাগবে? না, লাগবে না। আমি বাংলাদেশের প্রেক্ষাপটেও আমি আপনাকে বলতেছি, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটেও বলতেছি, আমার পরিচিত কয়েকজন আছে যারা বিজনেস থেকে আসছে, একজন ডাক্তার আছে, হ্যাঁ, এবং কয়েকজন আছে যারা ম্যাথমেটিক্যাল, যদিও ম্যাথের থেকে যারা আসে তাদেরকে আসলে শেখানো সব থেকে বেশি সহজ হয়, কারণ তারা হচ্ছে অ্যালগোরিদমটা ভালো বোঝে। যেমন আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করি, SHA-256, MD5, এই হ্যাশিং, এই ধরনের জিনিসগুলো তারা খুব ভালো বোঝে। এবং ম্যাথমেটিক্স যারা করে তারা ম্যাথ ল্যাব নামে একটা টুলস ইউজ করে, আমি যতদূর জানি, আমি নিজেও করছি ম্যাথমেটিক্স কোর্সে। তো তাদেরকে আসলে রিলেটেড করার সুবিধা হয়। এবং আমার
আশেপাশের আমাদের এই সেক্টরটা খুবই মানে ছোট। তো যারা এই সেক্টরে কাজ করে সবার সাথে কম বেশি দেখা যায় যে একজন আরেকজনকে চেনে, ফেসে চিনলেও চিনে, এরকম অবস্থা আর কি। তো ম্যাথমেটিক্স থেকে যারা আসছে তাদেরকে আমরা দেখছি যে খুব বেশি তাড়াতাড়ি গ্রো করছে, কারণ তারা এগুলা খুব মানে সুন্দর বা ম্যাথমেটিক্যাল টার্ম গুলা থেকে তাদেরকে বোঝাইলে, কারণ আপনি যত কিছুই দেখতেছেন এইখানে আমরা ইন্টারফেস লেভেলে কাজ করতেছি, ব্যাক এন্ডে আসলে ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদমই চলে। জি। আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি ইন্টার্ন হিসাবে কোনো কোম্পানিতে ঢুকতে চাই, সেক্ষেত্রে আমাকে কোন কোন কোম্পানিগুলো টার্গেট করা উচিত যেগুলোতে আমি ইজিলি ইন্টার্ন হিসাবে ঢুকতে পারবো? যেমন স্টার্ট আপ গুলাতে টার্গেট করতে পারবেন, ছোট ছোট অর্গানাইজেশন যারা মাত্র ডিপ্লয় করছে তাদের একটা তারা শেখাবে। এবং সব থেকে বেশি আপনি ফোকাস করবেন হচ্ছে ভেন্ডর গুলাতে। ভেন্ডর কোম্পানি গুলো আপনাকে একদম একদম নিবেই, এটা দেখে যে আপনি আসলে কতটুকু প্রেশার নিতে পারবেন, কতটুকু শিখতে পারবেন, এইটা জাজমেন্ট করে ভেন্ডর কোম্পানি গুলো নেয়। ওরা আপনাকে ট্রেনিং করাবে, শেখাবে, তারপরে আপনাকে কাজে লাগাবে। কথা হচ্ছে ভাই যে মানে বাংলাদেশের জবের যে সার্কুলার গুলো আমি খেয়াল করছি কিছুদিন, তাদের হচ্ছে রিকোয়ারমেন্টই থাকে যে অন্তত বিএসসি পাস হইতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে হ্যাঁ, কিভাবে? এটা একটা ফ্যাক্টর। এটা আমি আপনাদেরকে একটা কথা বলবো আমার একদম আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে, যে আপনারা যদি মনে করেন যে আমার এই চাকরিটাতে দেখা দরকার, আমি এটাতে ঢুকবো, তো সার্কুলারে কি দিছে না দিছে এইটা চিন্তা না করে সার্কুলারটা যখন পাবেন, সার্কুলারের কিওয়ার্ড গুলা চিন্তা করে ওই সার্কুলার বেসে আপনার একটা সিভি বানাবেন। নট অনলি দ্যাট আমার যেই সিভিটা আছে ওইটাই পাঠাই দিই, ওই সার্কুলারে কি পয়েন্টে কি কি চাইছে ওইটা দিয়ে সিভি পাঠাবেন। আপনি যাওয়ার পরে তো আপনাকে জাজ করবে, রাইট? তো ওই সিভি হ্যাঁ। থেকে আপনি জি, জি। যতটুকু জানেন ততটুকুই আপনি যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তখন আপনার চান্স অনেক হাই হয়ে যায়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যাদেরকে আসলে এই কাজটা দেয়, এখন এটা চেঞ্জ হচ্ছে এবং হয়েছে, হিউজ পরিমাণে চেঞ্জ হয়েছে। যেমন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও, বাংলাদেশ ব্যাংকেও এখন একজন নেটওয়ার্ক অ্যানালিস্ট বা ঢুকতে গেলে তার সিসিএনএ থাকতে হয়, তার সিএইচ থাকতে হয়, তার সিসা থাকতে হয়। আমি রিসেন্ট পোস্ট গুলোতে দেখছি যেগুলো আগে ছিল না, নন আইটির ব্যাকগ্রাউন্ডের লোকগুলো যেও আইটিতে কাজ করতো। হ্যাঁ, তো এটা চেঞ্জ হয়েছে। তো আপনারা এই ক্ষেত্রে অনেক ভালো একটা জায়গা আসলে তৈরি হচ্ছে, আপনারা চেষ্টা করলে পাবেন। এবং আমি যতজনের সাথে কাজ করছি, আইটি ব্যাকগ্রাউন্ড ছাড়া, বিএসসি ছাড়া এবং সিটিএফ খেলে অনেক বড় পর্যায়ে গেছে এবং তারা ডিজিএফআই এর মতো জায়গায়, বাংলাদেশ আর্মির মতো জায়গায় গিয়ে কাজ করতেছে, নেভিতে কাজ করতেছে, এইরকম লোকজনের সাথে আমার পরিচয় আছে। আচ্ছা ভাই, সিটিএফ এর কথা শোনা একটা জিনিস মনে পড়লো যে সিটিএফ এর আসলে ভ্যালুটা কেমন? এটা খুবই বড় ভ্যালু, কারণ এইটা যখন আপনি র্যাঙ্কিং এ আগায় থাকবেন তখন আপনার আসলে ওইটা প্র্যাকটিক্যালি আপনি নলেজ ছাড়া এই জায়গাতে কিছু করতে পারবেন না। তো তারা বুঝতে পারে যে এই ছেলের প্র্যাকটিক্যাল নলেজ আছে। অনেকে অনেক কিছু ইন্টারভিউ বোর্ডে বা অন্যান্য জায়গায় এক্সপ্লেইন করতে পারে না, বাট যখন তাকে প্র্যাকটিক্যাল করতে দেওয়া হবে তখন সে এটা পার করতে পারবে। তো এটাতে তখন ও তাকে ফোকাস করে যে আসলে এই সিভিটা আমি গ্র্যাব করব কি করব না। যখন গ্র্যাব করে ওইটা দেখে তখন তাকে প্র্যাকটিক্যাল কাজ দেয় ইন্টারভিউ বোর্ডে বা তাকে হুম। নেয়ার আগে, তখন সে এটা খুব ইজিলি সলভ করতে পারে। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন ছিল, যেটা যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু শুনছি যে বেশিরভাগ ক্ষেত্রে আইটি সেক্টরে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি নিয়ে ফেলা হয়, বা মানে তাদের ক্লোজ রাইট, পরিচিতদের রাইট, থেকে, এন্ড সার্কুলারটা দেওয়াই হয় না। সেক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি। করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে এই যে আমরা যারা আছি বা এই রিলেটেড যারা আছে, আপনাদের বিভিন্ন ধরনের লিঙ্কডইন বা কানেকশন এটা বিল্ড আপ করা, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করা, বিভিন্ন ব্লগ পোস্টে কাজ করা, কমেন্ট করা, সেখানে গিয়ে নিজেদের একটু এক্সপার্টিস শো করা, তারপর আমাদের সাথে কানেক্ট থাকবে। আমরা খুঁজি যে আমাদের ক্লাস থেকে, আমিও কয়েকদিন আগে 3টা জায়গায় আমার প্রিভিয়াস ক্লাস থেকে লোকজনদেরকে এইভাবে মানে রেফার করে দিয়েছি। কারণ ইন্টারনালি হয় তারা স্কিল পিপল ছাড়া নিতে চায় না, আউটার সাইড থেকে যখন তারা এটা গ্র্যাব করতে চায় তখন দেখা যায় যে হিউজ পরিমাণে এটার লোকজন মানে অ্যাপ্লাই করে, যারা আসলে মানে কিছু জানে না তারাও অ্যাপ্লাই করে। তো এইটা একটা হয়ে যায়, কারণ এই সেক্টরটা এমন একটা ক্রিটিক্যাল সেক্টর যেখানে আমি আগেও বলছি যে তারা চায় যে এখানে যে আসবে সে কাজ জানালো কি আসুক, আদারওয়াইজ তাদের যারা ম্যানেজমেন্ট লেভেল আছে তাদেরকে এটা সাফার করতে হবে। তো এই কারণে এই লিঙ্ক আপের মাধ্যমে এই জিনিসটা বেশি হয়। আই হোপ যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবে এবং সাইবার ইনস্টিটিউট এই ক্ষেত্রে খুবই হেল্প করবে আপনাদের। এবং যে ভাই আমাদের কথা বললেন, তো উনি অনেক বড় জায়গায় আছেন এবং ওনার কানেকশনটা আসলে বলার বাইরে। মানে আমি আসলে এতটা ডিসক্লোজ করতে চাচ্ছি না, ডিসক্লোজ করাটাও ঠিক হবে না। আই হোপ আপনারা ভালো কিছু পাবেন। আচ্ছা ভাই, আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে
আপনি কিছুক্ষণ আগে যে ভেন্ডর কোম্পানিগুলো বললেন, এটা কি বিসিআই এর মতো ভেন্ডর কোম্পানিগুলো মেনলি যারা সার্টিফিকেশন কাজ করে? এই ধরনের কোম্পানি আছে যারা ধরেন আপনার মানে কাজ নিয়ে কাজ করে থার্ড পার্টি হিসেবে। হ্যাঁ, এই ধরনের কোম্পানিগুলোকে আসলে ভেন্ডর কোম্পানি করা হয়, যারা যেমন পিসিআই সার্টিফিকেশন দেয়, যারা আইএসও সার্টিফিকেশন দেয়, যারা অন্য অর্গানাইজেশনের জন্য ভিএপিটি করে দেয়, যারা অন্য অর্গানাইজেশনের জন্য সক সেট আপ রেডি করে দেয়, এই ধরনের কোম্পানিকে আসলে ভেন্ডর কোম্পানি বলে। আচ্ছা, আচ্ছা ভাই, আপনাকে আমি লিঙ্কডইনে কানেকশন পাঠাইছি, যদি অ্যাকসেপ্ট করে নিতেন। শিওর, আমি টাইমলি করে নিব আপনারা। তো ভাই আপনাদের কোর্সে দেখলাম যে হচ্ছে ট্রাই হ্যাক মি আর সাইবার ডিফেন্ডার থেকে আপনারা ল্যাব প্র্যাকটিস করাবেন। তো সাইবার হ্যাঁ, ডিফেন্ডার তো হচ্ছে পেইড, মানে কিছু আছে ফ্রি বাট ম্যাক্সিমাম পেইড। ম্যাক্সিমামই পেইড। আপনারা পেইডে চাইলে যেতে চাইলে যেতে পারবেন, বাট পেইডের যে জিনিসগুলো শেখানো হয় সেটা আমরা কোর্সে শেখাবো। বাট ইনিশিয়াল পর্যায়ে শুরু করার জন্য কিছু নলেজ, কিছু যেগুলো ফ্রি আছে সেটাও এনা অনেক কিছু দেয়া আছে, সেটা থেকে আমরা শুরুতে শুরু করতে পারি। যেগুলো পেইডের মতো করে আছে সেগুলো ল্যাব তো আমি এখানে করাবো শখের জন্য, যেটা দরকার সেটা থেকে তো আপনারা ল্যাব করবেন এবং আমাদেরকে সেটার ফিডব্যাকও দিবেন নিজেরা করে। আসসালামু আলাইকুম। বুঝতে পারছি। এখানে জি, আমি একটা ওয়ালাইকুম। জিনিস অ্যাড করতে চাই। ওই যে ল্যাবের কথা শুনে আমার মানে কথাটা মাথায় খেললো যে সক অ্যানালাইসিস টেস্ট মানে প্র্যাকটিস করার জন্য তো একটা প্র্যাকটিস ল্যাব সেট আপ করা হয় আমাদের, মানে আমি যে পিসিতে কাজ করব ওখানে তো অবশ্যই একটা ল্যাব সেট আপ করতে হবে। জি, ল্যাব সেট আপ কিভাবে করতে হয় এবং ল্যাব সেট আপ করার জন্য হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ, কি ওই করে ক্ষেত্রেই পুরো তো প্রসেসটাই ওটাতে দেখানো একটা হবে। মিনিমাম একটা মানে একটা স্পেস লাগে, ফ্রি স্পেস লাগে না? আমি অনেক জায়গায় দেখলাম কোন জায়গায় রাইট, বলতেছে রাইট, রাইট, একটা কোন রিকোয়ারমেন্ট আছে জায়গায় এই। বলতেছে হ্যাঁ, তো মনে করেন যে 1 টিবি লাগবে, তারপরে না, 500 না, প্লাস লাগবে। ওই মানে এই কতটুকু হলে আমরা আর কি এই কোর্সটা কমপ্লিট করতে পারবো, আর আমরা মনে করেন যে লেভেল 1টা আর কি মানে একটু করতে পারবো, ওইটা মিনিমাম রিকোয়ারমেন্ট কত? 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, হ্যাঁ, ইন্টেল বা যে কোনোটা কোর i3 প্রসেসর হইলেই আপনার এটা রান করবে। আমার বর্তমানে 16 জিবি আছে, i5 12 600K আছে, আর টু আপনি ফিফটি অনেক জিবি দূর আগায় আছেন। এসএসডি আছে। আপনি 2-3টা সার্ভার করে আপনি মাল্টি নোড করে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা, আমি এই কোশ্চেনটা আপনাকে করবো যে কেমন স্টোরেজ লাগে। আর একটা কোশ্চেন ছিল যে জি। স্টক অ্যানালাইসিস এর কাজ তো হলো মানে ইনসিডেন্ট করা, ক্যাপচার করা, মানে দেখা যে কোনো প্রবলেম হয়েছে কিনা। তো প্রবলেমটা হুম। ফাইন্ড আউট করার পর সলিউশনটা আমরা করব না, ওটা আলাদা একটা ডিপার্টমেন্ট করবে। না, 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 সলিউশন ওই লেয়ার বাই লেয়ার থাকে, L1 L2 L3। হ্যাঁ, তো আমরা হুম হুম। একদম L3 লেভেল পর্যন্তই শেখাবো এবং সলিউশনটাও শেখাবো যতদূর পর্যন্ত L3 লেভেলের কাজ পর্যন্ত আপনারা করতে পারবেন। অর্থাৎ আচ্ছা আচ্ছা। ডেপ্লয়মেন্ট কিভাবে কি করা যায় এবং কিভাবে একটা লগের ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে আরো ইনফরমেশন গ্যাদার করার জন্য শুধুমাত্র আমি নোটিফিকেশন অ্যালার্ট জানাই দিলাম এই পর্যন্ত না থেকে ওইটার মধ্যে আরো কিভাবে কি কি ইনফরমেশন আমার গ্যাদার করে রিপোর্ট তৈরি করা যায় সেগুলো আমরা দেখাবো। বুঝতে পারছি। জি, ভাই আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। জি, শিওর। সেটা হচ্ছে মানে আমার বিএসসি শেষ হইলে আমি যদি ফরেন কান্ট্রিতে যদি মাস্টার্স করতে চাই সাইবার সিকিউরিটিতে, হুম। সেই ক্ষেত্রে কতটুকু বেনিফিট হবে মানে আপনি এই মানে ভেন্ডর টোটালি এক্সাম শিফট? দেন, সিএস এর এই এক্সামটা যদি আপনি দেন, আপনি যে কোনো জায়গায় মাস্টার্স করবেন, ওই মাস্টার্স এর এই ভেন্ডরের এক্সামের এক্সপায়ার ডেটের আগে যদি আপনি করেন, আপনি এটা 3 ক্রেডিট হিসেবে ওয়ার্ল্ডের যে কোনো অর্গানাইজেশনে আপনি এটা অ্যাড করতে পারবেন। ও আচ্ছা, আসসালামু আলাইকুম মানে ভাইয়া, তাইলে আমি আমার একটু কথা মেইনলি বলতে আসলে চাই। কোনটা আগে করা উচিত, ভেন্ডর সার্টিফিকেশন নাকি মাস্টার ডিগ্রির জন্য আবেদন? যদি আপনার একদম প্যাশন থাকে সাইবার সিকিউরিটিতে, তো আগে ভেন্ডর এক্সাম করা উচিত। আচ্ছা বাট আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। স্টুডেন্ট অবস্থায় যদি থাকেন, আমি যেটা মনে করি এই ফ্লোটা শেষ করা উচিত না, দুইটা পাশাপাশি চালায় যাওয়াটা বেস্ট। বাট আপনি যদি একদম কোরলি চিন্তা করেন যে না আমার চাকরি বাকরিটা আগে আগে ইনক্লুড হইতে হবে, সেক্ষেত্রে আপনাকে ভেন্ডর এক্সামটা আমি প্রেফার করব। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশের জবের যে মার্কেট, মানে যেই স্যালারি রেঞ্জ প্লাস বাংলাদেশে মার্কেট, জবের মার্কেটের জন্য মাস্টার্স দরকার পড়ে না, কেউ দেখেন আপনি মাস্টার্স করা কি করে না সাইবার সিকিউরিটিতে। সেটা সেটা ঠিক আছে, আমি বলতেছি যে মানে স্যালারির যে রেঞ্জটা আর কি, বাংলাদেশের স্যালারি রেঞ্জটা তো অনেক কম সেই হিসেবে বাইরের কান্ট্রির তুলনায়। একদম, হ্যাঁ, অনেক কম।
বাট ইনিশিয়ালি আপনি মানে কি বলবো, আমরা তো অনেক ডলার আমাদের এখানে 126 টাকা, তো ওই হিসাবে কম। যেমন আপনি 45,000 টাকা ইনিশিয়ালি, 46,000 টাকা বা 50,000 টাকা সক অ্যানালিস্টের জবে ঢুকতেছেন ইনিশিয়াল পর্যায়ে, এই সেম টাকাটাই আপনি ওখানে ডলারে পাচ্ছেন। ব্যাপারটা তো এইরকম হয়ে যায়। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট হচ্ছে আমি এমন একজনের সাথে মানে পরিচিত হয়েছিলাম। উনি বলছিল যে উনি যখন মানে সকের ফার্স্ট জবে ঢুকে তখন ওনার ফার্স্ট স্যালারি ছিল মাত্র 27,000 টাকা। তো মানে হ্যাঁ, যদি আপনি ওই এত শেখার পারপাসে ঢোকেন, ভেন্ডর গুলোতে ঢোকেন, প্রথমে তো আপনাকে নিজেকে ঝালাই করতে হবে, রাইট? একটা প্ল্যাটফর্ম পাইতে হবে হ্যাঁ, হ্যাঁ, যেখানে হ্যাঁ। আপনি নিজেকে ঝালাই করবেন। তো ওইটার ক্ষেত্রে আপনাকে এটা বেশি দিন কষ্ট করতে হয় না, মিনিমাম 6 মাস। তখন আপনি ক্যাপাবল হয়ে যাবেন, দেখবেন যে আপনাকে খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক। আপনাকে যেতে হবে না জবের কাছে, জব আপনার কাছে এসে বলবে যে ভাই আপনি কি আমার অর্গানাইজেশনে আসবেন, বা ও আরেকজনকে রেফার করবে। যখন আপনি বিভিন্ন লোকজনের সাথে এইভাবে কানেক্টেড হবেন, আমাদের দেশের সাইবার সিকিউরিটি সেক্টরটা এরকম, যাদের যখন যত কানেকশন আপনি বিল্ড আপ করতে পারবেন, কানেকশন ভালো হবে, আপনার সম্পর্কে জানবে, এবং আপনার কাজ যখন খুবই স্মুথ এবং সুন্দর হবে, আপনাকে ডেকে নিয়ে যাবে। জি, জি। সালাম আলাইকুম ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলবো আমি একটু শিওর। কথা বলি। জি। ভাই আমার যেটা হলো, আমরা লিঙ্কডইন প্লাস সাইবার সিকিউরিটি যে কমিউনিটি প্ল্যাটফর্ম যেগুলো আছে, জব প্লেসমেন্ট, জব প্রিপারেশন, এগুলো সব আমাদের ক্লাসে কোর্সের পরে আমরা ওটা নিয়ে কাজ করি আর কি, সবার জন্য। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। এটা নিয়ে আমরা কোর্স শেষে আমরা এটা নিয়ে কাজ করব ডিটেলসে। তখন আপনারা কনফিডেন্স পেয়ে যাবেন কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়, কিভাবে প্রিপারেশন নিতে হয়, তারপর কমিউনিটিতে কিভাবে কানেক্ট হতে হয়, সব কিছু আমরা, এবং লিঙ্কডইন প্রোফাইল কিভাবে রেডি করতে হয়, বিডি জবস, তারপরে গুগল প্ল্যাটফর্মে কিভাবে সার্চ করতে হয়, রিমোট জব কিভাবে পেতে হয়, সবকিছু আমরা ডিসকাস করবো আর কি। ওকে। আর কেউ কোনো কোশ্চেন করবে কিনা? আপনারা অনেকে ভাই আছেন এখনো। আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বয়স প্রায় 40। আমি আপনার 2011 সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছি 4 বছরের, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে, যেটা আর কি। এরপরে বিএসসি আর করা হয় নাই। তো মাঝখানে আমার অনেক গ্যাপ আছে। তো আমি সেই 2011 থেকে এখন পর্যন্ত আমি প্রায় 40 বছর বয়স। আমি এখন চাচ্ছি যে আইটি তে কেরিয়ার গড়ার জন্য, তা আমি কি সকে মানে শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা নিয়ে কি আমি সকে মানে জব করতে পারবো যদি কোর্স করি? হুম, অবশ্যই করতে পারেন। আপনাদের ডিপ্লোমাদেরকেও অনেক বেশি আমরা মানে করি, আমরা জবের ক্ষেত্রে দেখি, কারণ হচ্ছে আপনাদের হচ্ছে টেকনিক্যাল নলেজ অনেক ভালো থাকে। তো আর মোটামুটি ভাবে ডিপ্লোমা করার পরে যদি আপনি ভেন্ডর এক্সাম করতে পারেন বা সকের এরকম করতে পারেন, তো আপনার ওইদিকে কোনো সমস্যা হয় না। রিমোট জবের ক্ষেত্রে আপনি কি পাস এটা তো ভ্যালু করেই না, আপনার ভেন্ডর এক্সামই ভ্যালু করে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ডিপ্লোমাদের জন্য এইটা কোনোভাবেই কোনো মানে ব্যারিয়ার হয় না, বিএসসি দের সাথেই তারা কম্পিটিটিভ করে মোস্ট অফ দা কেসে। হচ্ছে আমাদের সিএসসি তে, আর হচ্ছে আপনার আইটি ম্যানেজমেন্টে, আর কয়েকটা সেক্টর এরকম আছে, যেমন ইনফরমেশন সিকিউরিটি আছে। তো এইগুলাতে ডিপ্লোমাদেরকে খুবই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর আপনার মতো আমার কয়েকজন স্টুডেন্ট ছিলেন, এবং তারা এখন খুব ভালো অবস্থায় আছে, এবং তাদের বয়স অনেক বেশি ছিল, মাঝখানে গ্যাপ ছিল, অন্য সেক্টরে তারা কাজ করছে, পরবর্তীতে তারা আবার তাদের যে সাবজেক্টিভ জায়গাতে সেই জায়গা থেকে ফিরে আসছে। তো এইটা বয়স টয়স এগুলো কোনো কিছুই ম্যাটার করে না আসলে সাইবার সিকিউরিটিতে, কারণ আপনাকে আসলে কাজ করতে হয় নেটওয়ার্কে। সো আপনি কোন পারপাসে কোন জায়গায় আছেন, যেমন সেলস এর ক্ষেত্রে আপনার ফেস ভ্যালু অন্যান্য কিছু অনেক কিছু ডিপেন্ড করে, তো এই ক্ষেত্রে এরকম কিছু করে না। এবং অফিস এটার অনেক ক্ষেত্রে মেনটেন করতে হয় না, অনেক অফিসে, বড় বড় অফিসে। সো এটা ফ্যাক্ট না আসলে, বেসড অন মাই এক্সপিরিয়েন্স। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, খুশি হলাম, ভালো লাগলো আর কি। আচ্ছা, আহ, অনেক টাইম হয়ে গেছে। লাস্ট একটা কোশ্চেন নিব। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কোশ্চেন করেন নাই তার মধ্যে থেকে যে একটা কোশ্চেন নিব, না থাকলে আমরা আমার আসলে। একটা কোশ্চেন ছিল। আই থিংক আমি সব থেকে বেশি কোশ্চেন মানে আমরা 1 ঘন্টার উপরে কোশ্চেন সেশন করলাম। আমার একটা রবিশঙ্কর কোশ্চেন ভাইয়া। ছিল। জি, জি। জি জি। বলছিলাম যে এই কোর্সে কি শুধু টুল শিখাবেন নাকি প্রজেক্ট বেস, মানে একেবারে একটা সব এমন এমন ভাবে দেখাবেন যে আমি যেন ইন্টারভিউ বোর্ডে বলতে পারি যে এইটা আমার বানানো শখ ল্যাব। আর একটা কোশ্চেন হচ্ছে কি এইটাই আপনারা কি সেটাই সেই আইপিএস কোর্স। আইডিয়া শিখাবেন কিনা? না, আমরা আইপিএস আইডিয়া শেখাবো না, আমরা সক সেন্ট্রিক। বাট আইপিএস আইডিএস থেকে লক কিভাবে আনে, লক কিভাবে কাজ করে, এবং আইপিএস আইডিএস এর যে ধারণা
বা কনসেপ্ট বা সেটা কিভাবে এক্সিকিউট হয় সেই জিনিসগুলো আমরা দেখাবো। এখন আপনি মানে এটা আমাদের জন্য একটা সিএসএ কোর্স, তো এখানে আরো অনেক ধরনের কোর্স আছে, নেটওয়ার্কের কোর্স আছে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন কোর্স আছে, নেটওয়ার্ক সিসিএনএ আছে। ওই ধরনের কোর্স গুলাতে গেলে আপনারা এগুলা পাবেন, ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, এগুলো কনফিগারেশন করা কিভাবে কি করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। একটা একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আপনার ভাই আমাকে ওয়াজুতে যে কাস্টম রুল সেট বা হচ্ছে ডিকোডার বা অনেক সময় রাইট। দেখা যায় যে আমরা এজেন্ট লেস যখন থাকে, মনে করেন যে আমরা সিস লগ মাধ্যমে পাঠালাম, তখন তো আর হুম। ওটা এজেন্টের নর্মাল, তখন তো আমার আলাদাভাবে ডিকোডার ইউজ করতে হবে, যখন আমার নিজের মতো করে রুল সেট বানাতে হবে। ওগুলো কি অবশ্যই, দেখানো হবে? শিওর, এগুলো তো অবশ্যই দেখাবো যে আমি একটা জায়গা থেকে আমার লগ আসতেছে, বাট ওইটা সে হুম কোনোভাবে ডিকোড করতে পারতেছে না, প্রি ডিকোড ডিকোড করতে পারতেছে না, তখন সে অ্যালার্ট জেনারেট করবে না। তো আমাকে ওইখানে হুম কাস্টম ডিকোডার করতে হবে, রিজিক্স লিখতে হবে, রুল, হুম হুম কাস্টম রুল লিখতে হবে, সেটা কনফিগারেশন করার পরে তখন আমরা দেখব। এইটা মোস্টলি হয় আচ্ছা হচ্ছে আপনার সার্ভারের ক্ষেত্রে, যেমন ইএসএক্সআই এর লগ যদি আনতে চাই আমরা, অযথা যে সাপোর্ট করে না এরকম ডিভাইস খুবই কম, তারপরে এটা করতে হয় অনেক সময় পার্সোনাল হুম। পারপাসে, অর্গানাইজেশনাল কেন পারপাসে। আবার হ্যাঁ, অনেক হুয়াওয়ে সময় ডিভাইস দেখা যায় কি, করে না। আমি আসলে একটা ব্যাংকে আছি, হ্যাঁ, এখন অনেক সময় দেখা যায় যে আমরা ওখানে এজেন্ট আসলে ইনস্টলেশন করতে চাচ্ছি না, হ্যাঁ, আমরা ভাইয়া চাচ্ছি কোন যে ব্যাংকে অলরেডি আছেন ওখানে। বললে আমি বুঝতে পারতাম। এটা আমি পদ্মা ব্যাংকে আছি আপাতত, ইন্টারিয়ারে এখানে আচ্ছা, আছি। আপনাদের আমার স্যার, ওনার নাম কি, কানাডিয়ান ইউনিভার্সিটি